সালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত আছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে একটা স্পেশাল লাইভ ইভেন্টে, যেখানে আমরা নিয়মিত আমাদের স্পেশাল যে একটা সেশন করছি সেটা হচ্ছে যে আমাদের সেকেন্ড টাইমার যারা আছে এই বছর 24 ব্যাচের, 25 ব্যাচে যারা পরীক্ষা দিবে 25 ব্যাচের সাথে, তারা ঠিক জার্নিটা কিভাবে করবে, তাদের স্বপ্ন জয়ের গল্প শুনছিলাম। আজকে একটা স্পেশাল সেশন নিয়ে আমি সন্ধ্যায় একটা ভিডিও দিয়েছিলাম যে আমরা আসলে কোন ভুলগুলা করি। সেকেন্ড টাইম শুরু করা মানে কি চান্স পেও যেটা নিশ্চিত, নাকি সেকেন্ড টাইমও ভুল হয় এবং আমরা ভুল করি, আর সেই ভুলটা আসলে কতটা মারাত্মক হয়, সেই জায়গাগুলোকে সামনে রেখে আসলে সেকেন্ড টাইমারটা কি কি ভুল করে, অভিজ্ঞতার আলোকে আমরা সেই ভুলগুলাকে কোনভাবে এড়াতে পারি, বা সেই ভুলগুলার বিপরীতে আমরা কি কি কাজ করতে পারি যেগুলো করলে আমাদের ভুলগুলো হবে না, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। সেজন্য একজন স্পেশাল গেস্ট আজকে আমার সাথে আছেন, একজন স্পেশাল সেকেন্ড টাইমারদের স্বপ্ন জয়ের গল্পের একজন মুখ। অনেক বছর আগে উনি সেকেন্ড টাইমার হিসাবে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন, কিন্তু সেই গল্প আজও আমাদেরকে অনুপ্রেরণা দেয়, আমাদের স্টুডেন্টদেরকে অনুপ্রেরণা দেয়। অভিজ্ঞতার আলোকে আজকে আমরা মধু ভাইয়ের কাছ থেকে, আমার যে স্পেশাল গেস্ট তার কাছ থেকে আমরা আজকে শোনার চেষ্টা করবো যে উনি কিভাবে ওনার সেকেন্ড টাইমের যাত্রা করেছিলেন, কিভাবে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন, এবং এখনকার বাচ্চারা আসলে কি ভুল করে। অনেক বছর ধরে তিনি বাচ্চাদেরকে দেখছেন, শিক্ষার্থীদেরকে দেখছেন অ্যাডমিশনে, যারা অনেক বড় বড় মানে অসংখ্য ব্যাচের অসংখ্য টপার মধু ভাইয়ের একদম সান্নিধ্যে এসে তার তত্ত্বাবধানে হয়েছে। তো সেই আলোকে আমরা আজকে একটু গল্প করার চেষ্টা করবো। মধু ভাই, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাকি ভাই, আপনাকেও ধন্যবাদ। এই আপনার তো, এই অনুষ্ঠানে আমাকে অতিথি হিসাবে নিয়ে আসার জন্য আমি নিজেকে পরম সৌভাগ্যবান মনে করছি। আলহামদুলিল্লাহ। না, এখনো ভাই, পর্যন্ত কোনো অনলাইনের কোনো জায়গায় আমি অতিথি হিসাবে যাই নাই আর কি। ইজ দ্য ফার্স্ট আজকে টাইম। আমাদের প্রোগ্রামে ফার্স্ট টাইম। আমরা জি আমরাও জি খুব জি। লাকি যে আপনাকে আমরা অতিথি হিসেবে পেয়েছি। এবং যেই কথাটা বলছিলাম যে ভাই, আমাদেরকে আসলে সেকেন্ড টাইমের প্রস্তুতি শুরু করা মানে কি যে চান্স পেয়ে যাওয়া, এরকম কিছু? সেকেন্ড টাইম প্রস্তুতি শুরু করার মানে চান্স পেয়ে যাওয়া বলতে দুইটা বিষয় আর কি আমার কাছে যেটা মনে হয়েছে এখানে কাজ করে। এক নম্বর হচ্ছে যে চান্স পাওয়ার ক্ষেত্রে সে কিছুটা এগিয়ে থাকে একটা। সেকেন্ড যেটা বিষয়, সে এগিয়ে থাকে বলতে সে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, অর্থাৎ সে জানে যে আগের বছর সে কোথায় কোথায় বেসিক্যালি ভুল করেছিল। আর দুই নম্বর যেটা বিষয় সেটা হলো যে আহ, মানে যদি সে ধারাবাহিক থাকে আর কি, তাহলে তার জন্য এটা ক্র্যাক করাটা সব থেকে বেশি ইজি। সো এটা লম্বা জার্নি সেকেন্ড টাইম আসলে, কারণ ফার্স্ট টাইমেরই 7-8 মাস, আবার মাঝখানে এসএসসি পরীক্ষা হয়, আবার 7-8 মাস, প্রায় 14 থেকে 20 মাসের একটা বড় জার্নি আসলে বিশাল ওইখানে জার্নি। পার। তো ওই রিদমটা ধরে রাখা, ওই দমটা ধরে রাখাটা আসলে অনেক ডিফিকাল্ট। তো ছোট করে যদি আমি এখানে আমারও একটা বিষয় বলে রাখি, যেমন আমি আমি ফার্স্ট টাইম আমি ফার্স্ট টাইমও চান্স পেয়েছিলাম, কিন্তু আহ, আমারই কিছু নির্বুদ্ধিতার কারণে আসলে আমি প্রথমবার ভর্তি হইনি আর কি। তো তার এটা একটা দিক ছিল। আর সেকেন্ড যেটা দিক ছিল সেটা হচ্ছে যে আমি তো কোথাও কোনো কোচিং করি না, আমি নিজেই বাড়িতে থেকেই পড়াশোনা করেছি। এবং সৌভাগ্যক্রমে মানে কেন জানি আল্লাহ এই কোচিং টোচিং এর সাথেই আমার রিজিকটা জুড়ে দিছে আর কি। এটা একটা মিরাক্কেল বা একটা কাকতালীয় ব্যাপার যে আমি, যে ব্যক্তি কখনোই কোনো, ইভেন আমি জানতামও না আসলে কোচিং এ কিভাবে ক্লাস হয়, টিচাররা কিভাবে পড়ায়, লেকচার শিট কেমন হয়, বইগুলো কেমন হয় কোচিং এর, সেখানে পরীক্ষাগুলো কিভাবে নেয়। তো আলহামদুলিল্লাহ রুট থেকে কোচিং এর এই কাজগুলো করার সুযোগ হয়েছে। নিজেরও এখন একটা প্রতিষ্ঠান হয়েছে আলহামদুলিল্লাহ। যেমন সেখানে তো আমরা বাচ্চাদের এখন স্বপ্ন দেখাচ্ছি। এবার আমি বেসিক্যালি, ইভেন এটা আমি সবসময় পাবলিকলি বলি যে যারা আর্টস বিভাগের শিক্ষার্থী আর কি, নট অনলি আর্টস, আসলে সায়েন্স বা কমার্স যে কোনো বিভাগের শিক্ষার্থী হোক না কেন, আসলে অ্যাডমিশনের এই জায়গাটাতে কোচিং খুব বেশি আমার কাছে মানে গুরুত্বপূর্ণ মনে হয়নি, কখনোই মনে হয়নি, এখনো মনে হয় না যে আসলে কোচিং করতে হয়। তবে যেটা করতে হয় সেটা হলো পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ, কোচিং গুলোর পরীক্ষা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা আমি আমার পার্সোনাল লাইফ থেকে বুঝেছিলাম। কারণ আমি যখন নিজে নিজে পড়তাম আমার কাছে মনে হতো যে আমার বনে আমি সিংহ বা আমি রাজা। বাট ওইটা যাচাইয়ের জন্য বেসিক্যালি পরীক্ষা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আর একাডেমিক থেকে যারা খুব ভালো পড়াশোনা করে, হ্যাঁ, এখানে তো আজকেও আলোচনা হচ্ছিল যে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া হলো সব থেকে সহজ, মানে এর থেকে সহজ, মানে মানে এর থেকে সহজ অ্যাডমিশন টেস্ট তাই? মানে পৃথিবীর আর কোথাও হয় কিনা আমার আসলে জানা নেই, বিকজ আমি অফ আমি প্রত্যেক বছর প্রথম ক্লাসে এই কথা শোনাই বাচ্চাদের। এক্স্যাক্টলি বিকজ অফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো কোশ্চেন ভাই প্রেডিক্ট করা যায় যে এটা এই জায়গা থেকেই আসবে, এখানে মানে পার্টিকুলার 2-3টা বই পড়লেই আমি সেখানে 65-70 নাম্বার পেয়ে যাচ্ছি। মানে
অন্যান্য জায়গাগুলোতে তো বলাটা ডিফিকাল্ট, যেমন হ্যাঁ হুম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বা চট্টগ্রামের ক্ষেত্রে বলা যায় যে জব সলিউশন, মানে আমিও জব সলিউশন প্রচুর প্র্যাকটিস করেছিলাম, সেখান থেকে প্রায় আমি 80% বা 90% কমন পেয়েছিলাম, বিকজ অফ মানে রিপিট কোশ্চেন আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম আসে, রিসেন্টলি অবশ্য রিপিট কোশ্চেন আসছে অনেকগুলা। কিন্তু মানে আছে না যে এটা স্পেসিফিক, যে এটা বাংলার প্রথম পত্র, ইংরেজি প্রথম পত্র, বা 9-10 বই, সো এগুলো পড়লে এখান থেকেই মানে ক্র্যাক করাটা আসলে খুবই ইজি আমার কাছে মনে হয়েছে। যাক, আমরা যেহেতু সেকেন্ড টাইম আলোচনায় ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বললে অনেকে আবার বলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চাই। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম আসলে দেওয়া উচিত, এটা আমার কাছেও মানে আমার কাছেও মনে হয়। কারণ হলো যে বাচ্চারা আসলে প্রথমবার অনেক কিছুই বুঝতে পারে না। হ্যাঁ, সেকেন্ড টাইম দেওয়ার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সকিউজ দেখায় তাদের কিছু আসন, কারণ যারা হয়তো বা দেখা গেলো ভাষাভিত্তিক সাবজেক্টগুলোতে পড়ে, এরা আবার সেকেন্ড টাইম দিয়ে অন্য কোনো সাবজেক্টে চলে যাচ্ছে, তো ওই চলে আসছে। আসনগুলো তো নষ্ট হচ্ছে, বা ওই আসনগুলোতেও তো অন্য কেউ ভর্তির সুযোগ পেত। সেক্ষেত্রে কিছু নিয়ম কানুন, নীতিমালা, এগুলো করে আই থিঙ্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কারণ সবাই তো ইতিহাসের অংশ হতে চায়, ঢাকা বিশ্ববিদ্যালয় তো বাংলাদেশের ইতিহাসের অংশ। সাম্প্রতিক সময়েও আমরা 2024 যে আন্দোলন দেখলাম, সেখানেও ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্বের পর্যায়ে ছিল। তো ওই জায়গা থেকে এই আবেদনটা আরো বেশি আসছে আর কি। তো ওই জায়গায় হুম, ঢাকা হুম। বিশ্ববিদ্যালয় এত রিজিড হওয়াটা উচিত না, বা এত একদমই দিব না, বা অনেকেই বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নাকি চায় না। এখানে শিক্ষার্থীদের চাওয়া না চাওয়ার আসলে খুব আমার আমার মনে হয় না যে এখানে তারা তাদের চাওয়া না চাওয়ার কি আছে। মানে সেকেন্ড টাইম কেউ যদি এসে চান্স পায়, তার সমস্যা কোথায়? আমি খুব বেশি সমস্যা দেখি না আসলে। আমি নিজেও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পড়াশোনার সুযোগ পেয়েছি, এবং আমি তো এখন বুঝি যে যেমন আমি জাহাঙ্গীরনগর স্টুডেন্ট ছিলাম, ওখানে আমি শুধু একদিনই গিয়েছিলাম আমার সার্টিফিকেট তোলার জন্য। যদি ওয়ান অফ দ্য মোস্ট মানে বিউটিফুল ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, মানে আমার এখনো মানে সময় সুযোগ হয় না বলে যাওয়া হয় না, কিন্তু আমি হয়তো 2-3 বার গিয়েছি আর কি ওর পরে, কিন্তু যতবারই গিয়েছি আমার কাছে মনে হয়েছে যে না, আসলে এই ভার্সিটিতে পড়লে মেবি অনেক ভালো হতো। বাট আবার মনে হয় যে না, হয়তোবা আমি যতটা এখন যতটা নেটওয়ার্কিং হয়েছে, বা এখন যে যতগুলা মানুষের সাথে আমার কানেক্টিভিটি হয়েছে, সেটা হয়তোবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণেই হয়েছে। তো ওই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম আসলে দেওয়া উচিত, যেহেতু আমাদের এখানে তো বিসিএস এও একটা নির্দিষ্ট বয়স সীমা আছে, অনেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে, বা অনেক জায়গায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসলে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। এইখানে স্পেসিফিক ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েটেও যেমন সেকেন্ড টাইম দেওয়া যায় না, এই কালচারগুলো আই থিঙ্ক আমার মনে হয় যে মানে তুলে দেওয়া উচিত। কারো যদি যোগ্যতা থাকে দ্বিতীয়বার আবার তার ভুলভ্রান্তি এসে দিতে পারে, বা কোটা সিস্টেম থাকতে পারে যে সেকেন্ড টাইমের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে 50টা আসন, এরকম। বা হলো যে যারা ফার্স্ট টাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তাদের ক্ষেত্রে একটা নাম্বার কাটতে পারে। বা মেডিকেলে যারা যেরকম করে। জি জি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গিয়েছে, তারা হয়তো বা দিতে পারবে না, এই মানে চাইলেই এটা অনেক নীতিমালা করে এই জায়গায় মানে খুব ইজিলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দেওয়া যেত। কিন্তু কেন কর্তৃপক্ষ এই জায়গাটাতে দিতে চায় না, এটা আমার আসলে মানে আমার কাছে বোধগম্য হয় না। কি যুক্তি আছে তারাই ভালো বলতে পারবে। তো এই তো ভাই, বললাম আপনি যে প্রশ্নটা করেছেন আর কি, এটার অনেক বড় উত্তর দিয়ে ফেললাম আর কি, যে সেকেন্ড টাইম মানে ধারাবাহিক থাকাটা গুরুত্বপূর্ণ আর কি। যে কোনো জায়গায় আসলে সফলতার একটা চূড়ান্ত পর্যায়ে হলো শেষ পর্যন্ত লেগে থাকা। তো সেকেন্ড টাইমের কাছে তো এই যাত্রাটা আরো লম্বা হয়। ও আমি যেটা করেছিলাম আমার সেকেন্ড টাইম, আমি আমার সেকেন্ড টাইমে কিন্তু পড়াইতাম, অর্থাৎ আমার যে সকল মানে ফ্রেন্ডস, ওরা হলো যে ফার্স্ট টাইম কোথাও চান্স পায় নাই, ওরা ঢাকাতে আসছিল কোচিং টোচিং করার জন্য, এরপরে আর কোথাও চান্স টান্স না পায় এলাকায় চলে গেছে। এবং যখন দেখলো আমি নিজেই বাড়িতে বসে পড়াশোনা করে, আমি তো বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে তখন ফার্স্ট টাইম চান্স পেয়েছিলাম, কিন্তু আমার টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, ফলশ্রুতিতে আমি আর ফার্স্ট টাইম কোথাও ভর্তি হয়নি আর কি। তো ওরা তখন আমার কাছে এসে পড়া শুরু করলো, তো সেকেন্ড টাইম আমার ওই যে ওদের পড়াইতে যে আমার প্রস্তুতিটা আরো বেশি ভালো হলো। হুম, এবং আমার মানে জানাশোনার যে জায়গা গ্রামারের, বা বিশেষ করে ইংরেজি গ্রামারের যে জানাশোনার জায়গা বলেন না কেন, বা সাধারণ জ্ঞানের জানাশোনার যে জায়গা বলেন না কেন, সেকেন্ড টাইম এটা অনেক সমৃদ্ধ হয়েছে। কিন্তু বাংলা বরাবরই আমার কাছে একটু কঠিনই লাগতো, বাংলা কেন যেন আমি এটা অ্যাভয়েড করে যাইতাম আর কি খুব বেশি, মানে এবং ফলশ্রুতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাতে আমি একটু নাম্বারও কম পাইছি। তো বাংলাটা আমার কাছে বরাবরই একটু খারাপ লাগতো। আমার মনে আছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাতে সম্ভবত 9.60 বা সামথিং এরকম একটা নাম্বার পেয়েছিলাম আর কি। ইংলিশে 16 ছিল, আর হচ্ছে যে আপনার সাধারণ জ্ঞানে সম্ভবত সম্ভবত 46। হ্যাঁ 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 46 ছিল। আমার মনে আছে আপনার। আচ্ছা এই হলো আমার সেকেন্ড টাইম গল্প আর কি। ভাই, আমরা তো সেকেন্ড টাইম ব্যাচের কোর্স ডেডিকেটেডলি চালাই স্কুল অফ এক্সেলেন্স, এবং বলা যায় যে আমাদের ব্র্যান্ড স্কোর মানে কোর্সের মধ্যে এটা একটা, যে আমরা আমাদের আমাদের শিক্ষার্থীরা আসলে আমাদের মার্কেটিং এর অভাবে দেখা যায় ফার্স্ট টাইমে আমাদেরকে অনেকে চেনে না, বাট সেকেন্ড টাইমে অনেক বেশি চেনে, এবং আমাদের সেকেন্ড টাইম কোর্স আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন অন্যতম।
তো হুম গত হুম 2 বছর ধরে আমাদের সেকেন্ড টাইমাররা অনেকেই ভালো করছে, আবার অনেক ভালো স্টুডেন্ট সেকেন্ড টাইমে এসেও চান্স পাচ্ছে না। একদম কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই, ফার্স্ট টাইমেই টপার হওয়ার কথা বা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কথা, সেইখান থেকে ফার্স্ট টাইমে কোথাও হয় নাই, সেকেন্ড টাইমে কোথাও হয় নাই। এই যে ব্যক্তিগত জায়গাগুলোতে ওদেরকে নার্চার করতে, যে আমি যেটা দেখছি ভাই, সেই পরামর্শটা আপনার কাছে আমি একটু চাইবো যে ওদের আসলে কোনটা কাজ করে। কারো কারোর মধ্যে অতি আত্মবিশ্বাস কাজ করে যে আরে আমি সেকেন্ড টাইমে শুরু করছি মানে ফার্স্ট টাইম আমার কোথাও হয় নাই, আমার সেকেন্ড টাইমে হয়েই যাবে। আরেক দলের হচ্ছে প্রচন্ড ভীতি কাজ করে যে আমার তো ফার্স্ট টাইমেই হয় নাই, আমি কি আবার সেকেন্ড টাইমে পারবো। আসলে মানে বাচ্চাদের কোনটা হওয়া উচিত, অতি আত্মবিশ্বাসী নাকি ভীতি রাখা উচিত, নাকি মাঝামাঝি থাকাটা উচিত ভাই, আপনি কি মনে করেন? আপনি যদি মানে রেজাল্ট গুলো দেখেন, সেকেন্ড টাইম যে বিশ্ববিদ্যালয়, এখানে তো দুইটা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আর জগন্নাথে সেকেন্ড টাইম নেই, বাকি তো প্রত্যেকটা সবাই বিশ্ববিদ্যালয়ে আছে, সেকেন্ড টাইম জি। জি জি। প্রায় 9,000 প্লাস আসন আছে আমি দেখলাম। হুম 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 হুম। তো আপনি রেজাল্ট গুলো যদি অ্যানালাইজ করেন দেখবেন যে সেকেন্ড টাইম যারা পরীক্ষা দেয় ওদের চান্সের রেশিও কিন্তু অনেক কম ফার্স্ট খুবই টাইমের চেয়ে। খুবই কম। ইভেন আপনি আমাদের আমাদের কোর্সেও আমাদের দেখতেছেন। রেজাল্টেও মানে বিশাল গ্যাপ, হ্যাঁ, বিশাল গ্যাপ। জি 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 জি, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম যখন পরীক্ষা দেয় ফার্স্ট টাইমে ছেলেপেলেই বেসিক্যালি ওরা ভালো করে। এর একটা অন্যতম কারণ থাকে আসলে ওই যে যেটা বললাম যে মানে এই ফার্স্ট টাইম যারা আসে ওরা তো অল্প সময়ের জন্য দম রাখে বা ধারাবাহিক থাকে, হয়তো বা 6 মাস বা সর্বোচ্চ গেলে 6 মাসই হতে পারে, বা এটা 4 থেকে 6 মাস। কিন্তু ওরা তো একটা লম্বা সময় ধরে ধরে আস্তে 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 শেষ পর্যায়ে এসে অনেক সময় ওই ধারাবাহিকতা বজায় রাখতে পারে না, হাল ছেড়ে দেয় এবং একদমই এলিভেন্ট আওয়ারতে এসে আসলে ওইটা পেরে উঠতে পারে না। যে পারে সে কিন্তু ঠিকই ওটা ক্র্যাক করতে, সে কিন্তু ঠিকই পারে। ইভেন আমাদের এই বছর সেকেন্ড টাইম আলহামদুলিল্লাহ আমি খুবই অবাক হলাম যে সেকেন্ড টাইম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রথম হয়েছে, সেকেন্ড টাইম হচ্ছে যে আপনার সপ্তম হয়েছে, বা পঞ্চম রাবিতে অষ্টম, রাজশাহী রাবিতে বিশ্ববিদ্যালয় অষ্টম, রাবিতে বেশ পঞ্চম। ভালো রেজাল্ট করেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় টপ 20-এর ভিতরে আছে। তার মানে তারা অনেক ভালো করতেছে সেকেন্ড টাইম টাইমার হয়েও। তার মানে ওই যে মানে তাদের ওই ধারাবাহিক থাকা, যে না আমাকে এটা অ্যাচিভ করতেই হবে। আমি বলতেছি না যে তাকে বিশ্ববিদ্যালয়ে যাইতে হবে, মানে যখন আমি ডিটারমাইন্ড হয়েছি বা যখন আমি ডিসিশন নিয়ে ফেলছি যে আমি সেকেন্ড টাইম মানে আমি আবার নতুন করে শুরু করব, তাহলে আমাকে নতুন করে শুরু করা শেষটা দেখে মানে দেখা পর্যন্ত আচ্ছা। অপেক্ষা করা উচিত। হুম হুম হুম। মানে মাঝখানে আবার না ভালো লাগতেছে না এদিকে যায়, আইদার আমাকে জাতীয় বিশ্ববিদ্যালয় আর প্রাইভেট যে কোনো জায়গায় ভর্তি হয়ে সেখানে কন্টিনিউ করা উচিত, বা সেখানেই আমার আমার আউটপুটটা দেখানো উচিত যে আমি যেহেতু ফার্স্ট টাইম চান্স পাই নাই, আমি কিন্তু খারাপ স্টুডেন্ট না, হুম হুম আমার হুম। অবশ্যই ডেফিনেটলি যোগ্যতা আছে। সেইটা প্রমাণের জন্য তাকে আবার ব্যস্ত হয়ে যাওয়া উচিত ওই জায়গায়, হয় জাতীয় বিশ্ববিদ্যালয় আর না হলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। কিন্তু আমি যখন সেকেন্ড টাইম মানে প্ল্যান করেছি, আমি একটা বছর আবার লস দিয়ে সেকেন্ড টাইম শুরু করতে, সেখানে আসলে অলসতার কোনো সুযোগ নেই। আমার কাছে মনে হয়েছে যে বাচ্চারা অলস, আহ, এটা একটা ব্যাপার। সেকেন্ড হলো যে এদের হলো যে মানে ল্যাক অফ কনফিডেন্স অনেক সময় থাকে, যে আসলে সেকেন্ড টাইম দিচ্ছি। ওরা কিন্তু ফার্স্ট টাইমারদেরকে ভয় পায় খুব, আমি এটা খুব খুব খেয়াল করছি। হুম হুম। ওরা নিজেরাও বলে যে ফার্স্ট টাইমাররা সাথে পারবো কিনা ভাই, ওরা তো ভালো করবে, বা এটা সেটা। তো এটা ওদের অনেক সময় কনফিডেন্সটাকে লো করে দেয়। তো ল্যাক অফ কনফিডেন্স, এটাও আমার কাছে মনে হয়েছে যে সেকেন্ড টাইম ওভার কনফিডেন্স খুব কম থাকে আমার কাছে, আমার যতটুকু মনে হয়েছে। এত বেশি সেকেন্ড টাইম এসে যে ওভার কনফিডেন্স থাকবে যে না খুব দাগাই দিব এই সেই, এরকমটা আসলে থাকে না। সতর্ক থাকে আর কি সে খুব, যে না সেকেন্ড টাইম ইয়ে করছি এই জায়গাটাতে আসলে সতর্ক থাকে। এটাই। আর অনেকে আছে একই ভুল দুইবারও করে, প্রথমবার যা করছে পরের বারও আবারও একই ভুলই করে, ফলশ্রুতিতে তার পক্ষে আসলে চান্স হয় না। জি ভাই, তার মানে একটু ওদের কনফিডেন্সটা বাড়ানো উচিত, যেটা আপনার আলোচনায় আমরা বুঝলাম। ডেফিনেটলি ডেফিনেটলি। একটা মার্জিনাল জায়গায় রাখা উচিত, মানে এটা যাতে ওভার কনফিডেন্সও হয়ে না যায়, এটা আবার ল্যাক অফ কনফিডেন্সও যাতে না হয়, মানে একটা মিডিল পর্যায়ে যে তাকে এটা কন্টিনিউ করা। আমরা যেহেতু অনলাইনে পড়াই, আমি আমি অনলাইনে শিক্ষক, আপনি একাধারে অনলাইনের একটা কোম্পানির সিইও হিসাবে আছেন, আপনি অফলাইনে বহু বছর একটা স্বনামধন্য প্রতিষ্ঠানের সিইও হিসেবে ছিলেন। আপনি যদি নিউট্রাল জায়গা থেকে ব্যক্তি হিসাবে, আপনি যখন স্টুডেন্ট ছিলেন, আপনার নিজের ওই জায়গায় রেখে যদি আপনি বিচার করেন যে সেকেন্ড টাইমারদের আসলে প্রস্তুতির জন্য কি 15-20 হাজার টাকা এদিক ওদিকে দৌড়াদৌড়ি, 10-12 জনকে পীরকে মানা বা সবার কথা শোনা, ম্যাক্সিমামের কথা, কারণ সে তো নিজেই এখন জানে যে তার ভুল কোথায় আর কোথায় করতে পারবে, কোচিং করাটা সেটা অফলাইন হোক অনলাইন হোক খুব কি জরুরি ওদের জন্য? আপনি নিজের অভিজ্ঞতা থেকে যদি আপনি করেন নাই, বাট আপামর ভাবে একজন সেকেন্ড টাইমের শিক্ষার্থী আসলে কোচিং করা খুব জরুরি বা কয়েক জায়গায় কোচিং করা খুব জরুরি? কোচিং এর পার্টটা তো আমি প্রথমেই বললাম, আমি কখনোই মনে করি না যে আসলে অ্যাডমিশনের জন্য কোচিং করার খুব বেশি প্রয়োজন এক্সেপ্ট এক্সাম ছাড়া। এটা আমার পয়েন্ট অফ ভিউ, অন্যদের জি অনেক বক্তব্য থাকতে পারে। জি হ্যাঁ, ভাই। তবে এই জায়গায় যেটা ব্যাপার সেটা হলো কোচিং যেভাবে আপনার পড়াশোনাটাকে গুছাই দিচ্ছে বা আপনাকে একটা প্রেশারের ভিতরে রাখতেছে, নিয়মিত ক্লাস পরীক্ষা, বা ওইখানে আরো স্টুডেন্ট আছে, সেখানে আপনার একটা প্রেস্টিজিয়াস ইস্যু অনেক সময় কাজ হুম করে। তো
ওইখানকার জন্য আবার কিছু ব্যাপারের জন্য আবার ঠিক আছে, মানে আমি একবারে মোটা দাগে আমি এটা ডিপেন্ড অন ব্যক্তি। আমার ক্ষেত্রে হ্যাঁ। আমার কাছে একরকম হইতে পারে, আরেকজনের ক্ষেত্রে একরকম হইতে পারে। আমি যদি ব্যক্তি ঠিক থাকি তাহলে আমার জন্য তো ঠিক আছে, আমার জন্য তো আমি নিজেই নিজের মানে গাইডলাইন করতেছি, নিজেই নিজের স্কুলিং এর কাজ করতেছি, সেটা আলাদা ব্যাপার। তো কিন্তু যেটা আমার মানে সবসময় মনে হয়েছে যে মানে আহ, বাচ্চাদের এটা ফার্স্ট টাইম সেকেন্ড টাইম সবার ক্ষেত্রে প্রযোজ্য, মানে একের অধিক মানুষের পরামর্শ শোনা, একের অধিক বই পড়া বা একের অধিক কোর্সে এনরোল করে রাখা, এর ফলে যেটা হয় মানে একই পড়া, মানে যেমন আজকে যে আলোচনাটা হচ্ছে এটা আমি যেভাবে আমার মতন করে বর্ণনা করতেছি, সেম কোশ্চেন আরেকজনকে করলে সে তার মতন করে বর্ণনা করবে, ফলে যেটা হয় স্টুডেন্টরা স্ক্যাটার্ড হয়ে যায়, মানে ও বোঝে না যে আসলে এক্স্যাক্টলি কোনটা সে ধরবে। আসলে এই ভাইয়া মনে হয় বললো এটা বা এটা বললো এটা। যেমন ছোট একটা উদাহরণ দিই, যেমন হলো যে আমাদের তো ইংরেজি বা বাংলা প্রথম পত্র পড়তে হয় অ্যাডমিশনের সময়, খুবই মানে একদমই লাইন বাই লাইন খুব ভালো করে পড়তে হয়। এখন যেই আমি ফুল অ্যাডমিশন পিরিয়ডে যেই বইটা একদম দাগায় 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 চমৎকার করে পড়ছি, হঠাৎ করে যদি আমি ভর্তি পরীক্ষার 1 মাস আগে বা 10 দিন আগে যে একদম আমাকে যদি একদম সেম মানে বাংলা প্রথম পত্রই বইটা একদম সেম বইটা যদি আবার আমাকে দেওয়া হয়, ও পড়তে গেলে কিন্তু ওর কাছে নতুন নতুন মনে হবে, যে না জানি এটা মনে হয় নতুন কিছু আমার আবার মনে হচ্ছে, এবং হুম, হুম। ও আগে যা পড়ছে ওগুলো আস্তে 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 ভুলে যাবে। স্বাভাবিক। তো এই যে বাচ্চারা সবসময় নতুনের জন্য যে ছোটে না, এটা আসলে ভুল। আমার কথা হলো যে কোনো এক জায়গায় যাওয়া, যে কোনো একজনের পরামর্শ শোনা, যে কোনো একজনের ক্লাস করা, একাধিক মানুষের যেমন আপনি নাউন পড়াচ্ছেন আরেকজনও পড়াইতেছে, হ্যাঁ, তো এই যে মানে ভিন্নতা পড়ানোর যে ভিন্নতা, এই বিষয়গুলো ওর মাথার ভিতরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে। ও ভাবে যে মনে হয় ওইখানে আরো মনে হয় কিছু একটা তথ্য দিচ্ছে, বা এখানে মনে হয় কিছু কম পাইছি। তো এইগুলো না মানে মাথার ভিতরে আনা উচিত না। যে কোনো একটা মানে সিঙ্গেল একটাতে থাকা, সেখানের উপর আস্থা রাখা, এবং দেন সেটা স্কুল অফ এক্সেলেন্স হতে পারে, সেটা অন্য যে কোনো পজিশন হতে পারে, ইয়ে করতে পারে। আর সত্যি কথা বলতে আমি যেহেতু অফলাইনেও ছিলাম, আমার কাছে যেটা মনে হয়েছে যে অফলাইনে তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না, বিকজ অফ এখন 21 সেঞ্চুরিতে যেভাবে অনলাইনে মানসম্মত শিক্ষার আহ মানে বিপ্লব বলা যায় আর কি এক প্রকার, সেই জায়গায় তাকে চুজি হওয়া আর কি, অর্থাৎ আমি হলো যে সিলেক্টিভ হয় যে আমি আসলে কোনটাকে বাছাই করব, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমি আসলে কার কোর্সে এনরোল করব, এইটা বুঝতে পারাটাও চান্স পাওয়ার প্রায় 60% হয়ে যায়। যে আমি কোথায় কোচিং করবো এটাও যদি কেউ ধরতে পারে, তাহলে এটাও তার জন্য অনেক সময় মানে 60% হয়ে যায় আর কি, যে না আমি এই জায়গায় চান্স পাবো। আর আমাদের ক্ষেত্রে যদি আমি একটু বলি, সেটা হচ্ছে যে মানে নট অনলি এখানে চান্স পাওয়ানোর জন্যই তো আমরা পড়াই না, এটা বাচ্চাদের আমরা সবসময় বলে দিই যে আমাদের এখানে আসলে চান্স পাওয়ার জন্য যদি কেউ ভর্তি হয়ে থাকো, তাহলে সে আসলে আমাদের কোর্স তাদের জন্য না। কারণ ও এখানে আসলে আসলে হতাশ হবে, খুবই স্বাভাবিক ব্যাপার। আমাদের স্টুডেন্টরা ফার্স্টে অনেক হতাশ হয় আমাদের কথাবার্তা শুনে, বিকজ আমরা আসলে বাস্তবতার নিরিখে কথা বলতে ভালোবাসি। আমরা আসলে মানে মুদ্রার এপিঠ ওপিঠ দুইটাই তোমাকে দেখাইতে ভালোবাসি। আমরা কখনোই বলি না ক্যাম্পাসে আসো, চা খাবো, আড্ডা দিব, ছবি তুলবো, কারণ এইটা একজন মানুষের ক্যাম্পাসে যাওয়ার উপজীব্য বিষয় হয়। এটা আমি অনলাইনে মানে র্যাপিডলি যখন ছড়াইছে, তখন আমি বুঝতে পারছি যে মানুষ ক্যাম্পাসে মানে চান্স পাবে কেন, সে কার্জন হলের সামনে যে নাকি ছবি তুলবে। মানে এর থেকে মানে 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 এইটা আমার মাথার ভিতরে একজন ইনপুট দিতেছে, আমিও সেই মোটিভেশন খাইতেছি, তাহলে যে ইনপুট দিতেছে তার কি অবস্থা, আর যে এটা অ্যাকসেপ্ট করলো তারও বা কি অবস্থা, এই জাতিকে কি দিবে ভাই? মানে আমার মাথায় আসে না যে যে এই স্বপ্ন দেখে আসলে বিশ্ববিদ্যালয়ে গেছে, কারণ ফলশ্রুতিতে সে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে কিন্তু হতাশ হয়। হতাশ হয় কারণ যে মানে যে তাকে রঙিন যে দুনিয়া রঙিন দেখে চশমাটা, আসছে, দুনিয়াটা এত রঙিন না আসলে। ডেফিনেটলি তাকে যে রঙিন চশমাটা পরায় দেওয়া হয়, সে বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখে যে না আসলে তো জায়গাটা তো আসলে এরকম না। বিশ্ববিদ্যালয়তে পড়াশোনার জায়গা, ইউনিভার্সিটি মানে কি, একটা ইউনিভার্সাল জায়গায় তুমি গেছো। একটা ছোট্ট জায়গায় ছিল স্কুল কলেজ, এরপর একটা বড় জায়গায় গেছো, হুম, হুম। মানে ইউ হ্যাভ টু কম্পিট অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ, মানে আদার্স ইউনিভার্সিটি, বিশ্বের যতগুলো ইউনিভার্সিটি আছে তাদের সাথে তুমি প্রতিযোগিতা করো। তোমাদের হাতের ভাই মোবাইল আছে, চ্যাট জিপিটি আছে, মানে ইন্টারনেট আছে, গুগল আছে, তুমি সার্চ দাও, সেখানে দেখো সেখানে কি পড়াচ্ছে, তুমি কেন ইভেন নট অনলি বিশ্ববিদ্যালয় না, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েও মানে অনেক 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 ভালো কিছু করা যায়। এই বেসিক্যালি এই বিষয়গুলো আমরা আমাদের কোর্সে শেখাই। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমরা শেখানোর চেষ্টা করি সেটা হলো মোরালিটি। কারণ বিকজ অফ তোমার ভিতরে যদি মানে মোরালিটি জিনিসটা আসলে কেমন, এটা তো আসলে দেখা যায় না, এটা ছোঁয়াও যায় না, এটা খাওয়াও যায় না, এটা এটা আসলে মানে এই জায়গাটাতে থাকে আর কি। এটা একজন মানুষের চেহারা দেখলে তুমি বোঝা যায় কিছুটা, যে বা তার কথাবার্তা শুনলে, তার সাথে মিশলে বোঝা যায় যে তার ভেতর আসলে মোরাল ওই বিষয়গুলো আছে কিনা। আমি মানে ইয়েতেই বলি, যেমন আমি মানে এখনকার
মানে অনলাইন হওয়ার ফলে যেটা হয়েছে যে সবগুলো কোচিংই ভাইরাল হতে চায়, যার ফলে ভাইরাল টপিকগুলো নিয়ে তারা তাদের প্রমোশন চালানোর চেষ্টা করে, এগুলো শিক্ষার সাথে তারা রিলেট করার চেষ্টা করে। এরপরে কিছু শব্দ ইউজ করে, মারা খাওয়া এই টাইপের কিছু শব্দ শব্দ টব্দ দেখে ইউজ করে তারা তাদের বিজ্ঞাপনে। তো আমি খুবই অবাক হই যে মানে টিচার এইভাবে ইভেন মানে তাদের পাবলিসিটির জন্য দেখি ক্লাস নিচ্ছে, ওই হয়তোবা শর্ট প্যান্ট পরে টাকনুগের উপরে কাপড় পরে ক্লাস নিচ্ছে সেটার ভিডিও করতেছে, লুঙ্গি পরে ক্লাস নিচ্ছে সেটার ভিডিও করতেছে। তো আমার কাছে যেটা মনে হয় যে আমরা আমাদের ছোটবেলায় টিচারদেরকে যেভাবে মানে আদর্শ মনে করতাম, এবং আমার খুব মনে আছে আমাদের একজন ম্যাথ টিচার ছিল হাসমত স্যার। তো আমি ছোটবেলায় আমার কাছে মনে হতো যে আমি হাসমত হাসমত স্যারের মতন স্যার হবো, এরকম মনে হতো আর কি। তাকে দেখে তার ব্যক্তিত্ব বোধ, তার ক্যারেক্টারিস্টিক বা তার কথা বলা শব্দ চয়ন মানে এগুলো আসলে অভিভূত হইতাম আর কি। আমরা আমরা এই টাইপের, যেমন আমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়ছি আমাদের সোসিওলজি ক্লাস নিত মাহবুব কায়সার স্যার, অসাধারণ ব্যক্তিত্বের মানুষ আর কি। এরপরে আমাদের মাসুদ আলম স্যার, উনি পলিটিক্যাল সায়েন্স ক্লাস নিতেন, অসাধারণ মানে ক্লাস নিতেন আর কি উনি। ওনাদের মানে ওনাদের যেই ধরনের যে লেভেলের আসলে টিচার, মানে মানে টিচার তো এটা মানে নিজের ভিতরে একটা বিলং করার বিষয়, লালন করার ব্যাপার। আমি যখন স্টুডেন্টের সামনে দাঁড়াইছি তার মানে কি আমি এখানে তাকে পড়াবো বিষয়টা এমন না, আমি পড়ানোর মাধ্যম দিয়ে আমি আদর্শ প্রচার করব তার কাছে। আমার স্টুডেন্টরা আমার কাছ থেকে নৈতিকতা শিখবে, আমার স্টুডেন্টরা আমার কাছে আপনার হলো যে ইথিক শিখবে আর কি। এই বিষয়গুলো টিচারকে ইনপুট দেওয়াটা গুরুত্বপূর্ণ, যেটা আমরা স্কুল অফ এক্সেলেন্সে অল্প পরিসরে হলেও চেষ্টা করি। আমি বলবো না যে আমরা খুব ম্যাসিভ লেভেলে বা খুব বড় আকারে এখানে খুব বেশি চেষ্টা করতেছি, ওরকমও না, খুবই অল্প ক্ষুদ্র পরিসরে আমরা ওই জায়গাটাতে একটু একটু চেষ্টা করি আর কি। তো অফলাইন তো কোনোভাবেই দরকার নেই, আমি যদি সামারি করি অফলাইনে কোনোভাবেই দরকার নেই, এবং যে কোনো একটা কোর্সেই অবশ্যই থাকা উচিত। এবং যেটা সামগ্রিকভাবে তোমার কাছে মনে হয় যে তুমি মানে কন্ডাক্ট করতে পারতেছো, তোমার লাইভ ক্লাস দেখো, ফ্রি ক্লাস দেখো, রেজাল্ট গুলো দেখো, বা ইউনিভার্সিটিতে পড়ে তোমার সিনিয়র ভাইরা যারা আছে। তবে এই যে ফেসবুক আমি দেখলাম ভাই, ফেসবুকে বিভিন্ন গ্রুপে ছেলেবেলে জিজ্ঞাসা করে। তো আমি জানি না এরা চান্স টান্স পায় কিনা পরবর্তীতে, বা কি অবস্থা, এইভাবে খুঁজে খুঁজে তারা যে কোচিং বাছাই করে। তো এটা বাছাই করার সব থেকে সহজ উপায় হলো যে তুমি বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে আর কি, তোমার বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার আশেপাশে পাড়া প্রতিবেশী তো কেউ না কেউ আছে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তাদেরকে তুমি জিজ্ঞাসা করবা যে আসলে ভাইয়া কোথায় ভর্তি হবো। তারা যেটাকে সাজেস্ট করে সেখানে যাও, সেটা যে কোনো কোচিং হোক না কেন সেখানে তুমি ভর্তি হও। আর ডেফিনেটলি অনলাইনে হওয়াটাই সব থেকে যুক্তিসঙ্গত। আর স্কুল অফ এক্সিলেন্সের আরেকটা যেটা বৈশিষ্ট্য আছে, আমি এই জন্যই বলতেছি, আমি আমি অন্যান্যদের ক্ষেত্রে আমি বিষয়টা জানি না, আমাদের এখানে কোনো সোশ্যাল মিডিয়ায় ক্লাস হয় না। মানে তুমি যে আমাদের যে লাইভ ক্লাসগুলো হয়, যেমন এখন যেমন জুমে আমি আর বাকি ভাই ইন্টারেক্টিভ একটা সেশন করতেছি, আমাদের ক্লাসগুলো এমনই হয়। আমার কাছে মনে হচ্ছে যে বাকি ভাই আমার সামনে আছে, উনি আমাকে প্রশ্ন করতেছে, আমি উত্তর দিচ্ছি, বা আমার কথা উনি শুনতেছে। এখানে তো মনেই হচ্ছে না যে আমি অনলাইনে আছি, এবং এখানে কোনো ডিস্ট্রাকশন ফিল হচ্ছে না। এখানে মানে আমার মেসেঞ্জার প্রয়োজন হচ্ছে না, আমার ফেসবুক প্রয়োজন হচ্ছে না, হোয়াটসঅ্যাপ প্রয়োজন হচ্ছে না, কিছুই আমার প্রয়োজন হচ্ছে না। জুম অ্যাপসে ক্লাস করবা, ওয়েবসাইটে ক্লাসগুলো খুব চমৎকার ভাবে সাজানো থাকে, সেখানে রেকর্ড ক্লাস করবা। আর আমাদের সাথে কথা বলতে হলে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে আমাদের সাথে সরাসরি তোমরা কানেক্ট হতে পারবা। তো এই মানে খুবই চমৎকার সিস্টেম আর কি। তো শুনে দেখবা যারা চান্স পাইছে। আমাদের তো গত বছর গত লাস্ট যে সেশন আর কি, অর্থাৎ 24-25 সেশনে প্রায় 957 প্লাস এখনো পর্যন্ত শিক্ষার্থী চান্স পাইছে। অনেকেই দেখলাম যে গতকালকেও দেখলাম 24-25 জন আবার নতুন করে ফর্ম পূরণ করছে, আমি গতকালকে কাউন্ট দেখি নাই আর কি। তো জিজ্ঞাসা করো কোথায় ভর্তি হতে হয়, কি করতে হয় না হয়, যেটা যে যে যেখানে পরামর্শ দেয় সেভাবে তোমরা অগ্রসর হতে পারো আর কি সেকেন্ড টাইম যাত্রাতে আর কি। তো অনেকগুলা পয়েন্ট নিয়ে কথা বললেন, আলহামদুলিল্লাহ। সেকেন্ড টাইমে আসলে যারা যেমন সায়েন্সের অনেক স্টুডেন্ট আছে ভাই, সায়েন্সের তো একটা বড় সংখ্যা। শুধু আমরা তো মানবিক নিয়ে কাজ করি, বাট আমার মনে হয় যে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইমে বিভাগ পরিবর্তন করাটা বা মানবিকে যাওয়াটা একটা বড় সুযোগের জায়গা। যেমন এই বছর আমাদের যে সায়েন্স মানে টপার সেকেন্ড টাইমে, তাদের কিন্তু বেশ কয়েকজন সায়েন্স থেকে আসা, সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিল। প্রথমবারে সায়েন্সে ভালো না করে বা মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং এ যাওয়ার ইচ্ছা ছিল, সেটা না হয়ে তারা সেকেন্ড টাইমে এসে বিভাগ পরিবর্তন করে এখানে ল, ইকোনমিক্স, অন্যান্য যা আছে ইংরেজি ভাষাভিত্তিক যেগুলো আছে সেগুলো পড়তেছে। তো সায়েন্সের যারা শিক্ষার্থী তাদের জন্য আসলে বিভাগ পরিবর্তনের সিদ্ধান্তটা বিশেষ করে সেকেন্ড টাইমে নেওয়া কতটা উপযোগী ভাই? সায়েন্সের তো মানে এটা একটা কি বলে, ওদের তো আসলে সব জায়গায় গোল্ডেন অপরচুনিটিস থাকে আর কি। কারণ ওরা সায়েন্সের জায়গাগুলো তো পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, মানবিকের ইউনিটও পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, কমার্সও পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। যদিও এটা নিয়ে মানবিকের শিক্ষার্থীদের এবং খুব যে সায়েন্স স্টুডেন্টরা সব জায়গায় দখল করে ফেলতেছে। তো এটা তো আলাদা করে ওদের কোটা মানে লেখাই থাকে সার্কুলারে যে সায়েন্সের জন্য আসলে কয়টা সিট আছে আর কি। তো
তো যারা প্রথমবার হলো যে কোথাও চান্স পায় নাই, হ্যাঁ, সায়েন্সের কোনো জায়গায় চান্স পায় নাই, আমার কাছে যেটা মনে হয় যে সায়েন্সের পড়ার ক্ষেত্রে ওদের জন্য মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এগুলাতে যদি চান্স পায় তো ভালো, আলহামদুলিল্লাহ। বা ফার্স্ট টাইমে যদি এগুলোতেও চান্স না পায়, সেকেন্ড টাইম আমার কাছে মনে হয় যে এখানে কৃষি গুচ্ছটা সেখানে তারা যাইতে পারে, এটার স্পেসিফিক ক্যারিয়ার আছে। আইদার তারা মানবিকে আসতে পারে, মানবিকের সাবজেক্টগুলোতে তারা পড়তে পারে। কারণ হচ্ছে যে বর্তমান সমসাময়িক আমি যেটা দেখলাম, চাকরি বাকরির প্রশ্ন বা আনুষঙ্গিক যে বিষয়গুলো যেভাবে মানে মানে গণিত নির্ভর হয়ে যাচ্ছে বা বিজ্ঞান নির্ভর হয়ে যাচ্ছে, সেখানে যারা অন্ততপক্ষে এইচএসসি পর্যন্ত সায়েন্স পড়েছে ওদের জন্য ওই জায়গায় এগিয়ে থাকাটা একটু সহজ হয়। এবং একাডেমিক প্রেশারটা তুলনামূলক কম থাকে সায়েন্স ডিপার্টমেন্টের চেয়ে। তো ওইখানে ওরা আপনার জবের ক্ষেত্রে বেশ আগায় থাকতে পারে আর কি। আর সায়েন্সের বাইরে যেও মানে মানে আরো অনেক বড় বিষয়ে জানার সুযোগ হয়, সেটাও একটা মানে ভালো একটা সুযোগ। এবং এখানে আসন স্পেসিফিক থাকে। এবং আর ওদের বেসিক্যালি একটু ভালো পরীক্ষা দিলেই কিন্তু এখানে একটা আসন নিশ্চিত করা যায়, যেটা যেটা সায়েন্সে অনেক প্রতিযোগী থাকে, ফার্স্ট টাইমার থাকে, সেকেন্ড টাইমার থাকে, কিন্তু ওই অর্থে সেকেন্ড টাইমাররা কিন্তু হলো যে আপনার বিভাগ পরিবর্তনে অত বেশি সায়েন্সের ছেলেবেলা আসে না। তো কেউ যদি ওই বুদ্ধিমান হয়, কৌশলী হয়, তাহলে সে চিন্তা করবে যে না ঠিক আছে, ওকে ফাইন, একটু ডিফারেন্ট জায়গা থেকে, অ্যাঙ্গেল থেকে চিন্তা চিন্তা করে দেখি না যে মানবিকের ইউনিট গুলোতে যেয়ে দেখি কি হয়, সমস্যা তো নাই, সায়েন্স তো পড়লাম এইচএসসি পর্যন্ত, আর বা নাই বা পড়লাম। তো সায়েন্সের স্টুডেন্টের জন্য এটা একটা ভালো সুযোগ যে তারা সেকেন্ড টাইম, আমার মনে হয় যে যাদের, বিশেষ করে যাদের রেজাল্ট তুলনামূলক খারাপ বা মানে দুটাতেই A+ নাই, তাদের কোনো অবস্থাতে আমার কাছে এটা মনে হয়েছে সেকেন্ড টাইম আসলে সায়েন্সে থাকা উচিত না। তাদের বিভাগ চেঞ্জ করা উচিত, এবং বিভাগ চেঞ্জ ইউনিটে সকল বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি পরীক্ষা দিতে পারবে, এবং সেখানে তাদের জন্য পর্যাপ্ত আসনও রয়েছে। এটা একটা ভালো সুযোগ, এবং কম পরিশ্রমে তারা সেখানে খুব ইজিলি চান্স পাওয়ার সুযোগ থাকে। হ্যাঁ, অনেকেই বলে যে ভাই সাধারণ জ্ঞানের ক্ষেত্রে ওদের একটা বড় প্রশ্ন থাকে যে ভাই আমরা তো সাধারণ জ্ঞানে খুব ঝামেলা হয় আর কি। তো সাধারণ জ্ঞানটা বেসিক্যালি কি, এটা একটা জেনারেল নলেজ, মানে খুবই সাধারণ নলেজ। অর্থাৎ তুমি দৈনন্দিন চলতে ফিরতে উঠতে বসতে যাই শিখতেছো শুনতেছো, এটার একটা মানে সামারি হলো সাধারণ জ্ঞান। এটাও ক্র্যাক করা খুবই ইজি। তোমার যদি পত্রপত্রিকা, নিউজ এগুলো দেখাশোনার অভ্যাস থাকে, বা হচ্ছে তুমি যদি প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়ো, তাহলেও এই আগামী 4-5 মাসে আসলে সাধারণ জ্ঞান ক্র্যাক করা তোমার জন্য কোনো মানে খুব কঠিন একদমই মানে আমাদের সমস্যা হচ্ছে ভাই ওভারঅল স্টুডেন্টদের, ও শুরুতেই একটা বিষয়টাকে ওর মাথার ভিতরে মানে মনে করে ফেলে যে এটা অনেক কঠিন, ফলে ওইটা ওর জন্য আসলেই কঠিন হয়ে যায়। ওইটা তো ক্র্যাক করা যায় না কখনোই। ওটার কেন, প্রায়োরিটি অফ থিঙ্কিংটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমি আসলে চিন্তার জগৎটাতে কোনটা প্রায়োরিটি দেবো। তো আমি ওই চিন্তা কেন করব যে আমার কি চান্স হবে, আসলে অনেক কঠিন। আমি উল্টা চিন্তা করি যে আমার চান্স তো হবে, এটা তো সহজ। মানে এটা তো আসলেই সহজ, এটা তো আর মানে লোহা টোহা না যে এটারে মাথার ভিতরে ঢুকাইতে হবে বা এটা চাবাই চাবাই খাইতে হবে, বিষয়টা তো এমন না, এটা তো খুবই সহজ। আমি সায়েন্সের এত কঠিন কঠিন ইকুয়েশন মুখস্থ করে ফেলছি, এত ম্যাথ, হায়ার ম্যাথ, হ্যাঁ, ফিজিক্স, কেমিস্ট্রি, এত বিষয় পড়ে ফেলছি। আর এখানে সাধারণ জ্ঞান এসব ভাবি যাবে আমি মুখস্থ করতে পারবো না, কোনো ব্যাপারই না। ওই কনফিডেন্সটা গুরুত্বপূর্ণ, যে আসলেই মানে আমি পারবো ইনশাল্লাহ, এবং দেন অ্যাকশন শুরু করে দেওয়া। আসলেই পারবো বলে যদি আবার অ্যাকশনে না যায়, তাইলে কিন্তু আবার ব্রেন বলবে হ্যাঁ ভাই এমনিতেই পারবে, ভাইয়ের জন্য পড়াশোনা করা লাগবে না, তখন আবার ফেল করবে আর কি। তো ওইটা না, মানে আমরা আমাদের ব্রেনটা কিভাবে ফাংশন করে, যখনই তুমি একটা বিষয়ে চিন্তা করছো যে না এটা আমার করা দরকার, তখনই ওইটা শুরু করা দরকার। ওইটা যদি তুমি মানে আসলেই দেরি করো 1 ঘন্টা বা একদিন 2 দিন, দেখবে যে ওইটা সহজে আসলে করে ওঠাটা ডিফিকাল্ট হয়ে যায়। কারণ শেষ জামানার এটাও একটা তোমার হলো যে গজব, যে তুমি যদি সময়ের কাজ সময়তে না করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরবর্তীতে অন্য আরেকটা ব্যস্ততা দিয়ে ওই কাজটা আর করতে দিবেন। এটা মানে এটা শেষ জামানার একটা গজব। এই জন্য মানে অন টাইমে কাজগুলো করে ফেলা, হ্যাঁ, যে আমার এখন এটা করা দরকার, আমাকে এখনই এটা করতে হবে, আইদার অন্য কাজ চলে আসবে, তুমি আসলে ওইটা মানে করতে পারবে না কখনো। এখানে একজন প্রশ্ন করছে ভাই যে জার্নির শুরুতে বেশি কনফিডেন্স থাকে, এক্সাম কাছে চলে আসলে কনফিডেন্স কমে যায়, কি করব? তো এইটা হ্যাঁ, শুরু দেখো এটা একটা মানে এটা একটা মানে এটা একটা মানে সাঁতার কাটার মতন, ঠিক আছে, তোমাকে একটা সমুদ্র পাড়ি দিতে হবে। তো আমাদের স্টুডেন্ট যেটা করে মানে যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে পুকুরে অনেকেই নিহত হয়েছে না বাকি ভাই, বিশ্ববিদ্যালয়ে পুকুরে, তারপরে আপনার হলো জওহরলাল পুকুর। পুকুরে। এটা প্রবলেমটা কেন হয়, সে সাঁতার জানে না বিষয়টা এমন না, কিন্তু সে
হঠাৎ করে পুকুর দেখে কি সুন্দর পুকুর, বিশ্ববিদ্যালয়ের ভিতরে লাফ দিয়ে মানে সে একদম এবার চল এবার থেকে ওই পার চলে যাবো। কিন্তু ব্যাপারটা তো একটা তো মানে তোমাকে একটা প্র্যাকটিসের ব্যাপার থাকা লাগবে, তোমাকে একটা হুম 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 ধারাবাহিকতা বজায় রাখা লাগবে, তোমাকে দম থাকা লাগবে। সো অনেকদিন দেখা গেলো সাঁতার কাটে না, হঠাৎ করে অনেক দূর যে এনার্জি নষ্ট হয়ে ব্যাস, এবং সাঁতারে অনেক এনার্জি মানে লস হয়। তো দেখা গেলো ওইখানে অনেকেই আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী দেখবা যে ইন্তেকাল করছে বিকজ অফ ওইটাই মূলত কারণ ছিল, কারণ সে লাভ দিছে, হ্যাঁ লাভ দিয়ে ওই পারে চলে যাবো। তো এটা করা যাবে না তোমাকে এইখানে মানে, আমরা তো প্ল্যান একটা মাফিক কবিতা, চলতে হবে ভাই, প্ল্যান করা, হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিসের হ্যাঁ মধ্যে হ্যাঁ, দিয়ে একটু যাওয়া। একটু লম্বা সময় যেহেতু চলতে হবে তোমাকে, সেভাবে সেভাবে ছোট ছোট শর্ট টার্ম লং টার্ম প্ল্যান করে 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 আগাইতে হবে। বা স্কুল অফ এক্সেলেন্সে কোচিং এ যদি থাকো, এখানে প্রতিটা ক্লাস ধরে ধরে তুমি আগাইতে পারো, যে না আজকে এটা ক্লাস আছে সো আমি আজকে এটাই শেষ করে ফেলবো। যেমন আমাদের একটা খুব একটা সুন্দর সিস্টেম দেখো, যে আমাদের আজকে তুমি একটা ক্লাস করলে, আগামীকালকে বা আগামী ক্লাসের আগে তোমার আবার এই ক্লাসেরই ক্লাস টেস্ট হয়, অর্থাৎ আগামী ক্লাসের আগে তুমি এই ক্লাসটার আবার একটা রিভিশন দিয়ে ফেলতে পারতেছো। সো ওটার আউটপুট কি হচ্ছে, ওই ক্লাস টেস্ট। সো তুমি দেখলা যে হ্যাঁ আমার পড়াশোনাটা কোন লেভেল আছে। আর পরীক্ষা খারাপ হইতেই পারে রে ভাই, অস্বাভাবিক কিছু না। কোথায় খারাপ হচ্ছে, কোন প্রশ্নটা আমি পারি না, ওই প্রশ্নটা নিয়ে তুমি আবার গবেষণা করো। এটা হিউজ টাইম পাওয়া যায় এখানে। মানে অনেকেই বলে যে ভাই সময় পাওয়া যায় না, লম্বা সময় পাওয়া যায় রে ভাই, জাস্ট সময়টাকে কাজে লাগাও। সো ওই পরীক্ষায় আমি খারাপ করছি, ওকে ফাইন, 15 নম্বরের ক্লাস টেস্ট হয়েছে, আমি 10 পাইছি, 5 আমি কেন পাইলাম না, 5টা প্রশ্ন কোনটা, ওই 5টা প্রশ্ন তুমি আবার দেখো। তাহলে ওই 5টা প্রশ্ন তোমার বেসিকে এখনো দুর্বলতা আছে, তাহলে তুমি আবার ক্লাসে ফিরে যাও। অনলাইনে তো এটাই সুবিধা যে তুমি বারবার রেকর্ড ক্লাস দেখতে পারতেছো। তাহলে ভাই ওই ক্লাসটা কোথায় আলোচনা করছে এই টপিকটা, ওইটা আবার তুমি দেখো, একটু স্পিড বাড়ায় বাড়ায় দেখো কয়েকবার, দেন আবার তুমি পরীক্ষাটা দাও। দেখবা যে এবার তুমি হয়তো বা মানে 10-এর জায়গায় 13 পাচ্ছ, বা আবার দাও, আবার পরীক্ষা দাও, এবার তুমি 15-15, কারণ এখানে অসংখ্যবার পরীক্ষা দেওয়ারও সুযোগ রয়েছে, অসংখ্যবার ক্লাস করারও সুযোগ রয়েছে, যেটা আসলে অফলাইনে কখনোই সম্ভব না, অনলাইনে এটা একটা ভালো সুযোগ। তো এইভাবে এরপরে তোমার সপ্তাহ শেষে আবার তোমার সাপ্তাহিক পরীক্ষা হচ্ছে, অর্থাৎ গত সপ্তাহে তোমাকে যা পড়ানো হয়েছে তার আরেকটা রিভিশন হয়ে যাচ্ছে তোমার ওই সপ্তাহে। তার মানে তোমাকে, কারণ অ্যাডমিশনের এই জায়গায় বেসিক্যালি মানে চান্স কার হয়, যে বারবার রিভিশন দেয় আবার রিভিশন। প্র্যাকটিস করে। এখানে নতুন করে আসলে পড়ার কিছু নাই, সত্য কথা, কারণ এগুলো তুমি অনেক পড়ছো, একাডেমিকও অনেক পড়ছো, তুমি ন্যারেশন পড়ছো না একাডেমিকে? ভাই একাডেমিকে ন্যারেশন আছে না, ওদের ভয়েস ন্যারেশন বা ক্লাস হলো যে ক্লাস 6-7 থেকে পড়তেছে, এইচএসসির সমস্ত টপিক ক্লাস 6-7 থেকে পড়তেছে, এবং অ্যাডমিশন ওই আসে, সেম জিনিস। ইভেন ভাই এসএসসির ইংরেজি এত মানে মানে ভার্স মানে কি বলে এটা পড়ানো হয় ওদেরকে, হ্যাঁ, অনেকেরই তো উচিত এসএসসির পর আইএলটিএস পরীক্ষা দেওয়া। পরীক্ষা বাইরে চলে যাওয়া ভাই, তখন আরো ভালো পারে বাচ্চা ডেফিনেটলি কাচ্চা। ভাই, কারণ আমি ও যদি আসলে একাডেমিক পড়ে ভাই, ও রাইটিং স্কিল যে পরিমাণ ইমপ্রুভমেন্টের জন্য, আমি অবাক হয়েছি যে ওর মনে হয় 2টা লেখা লাগে ফার্স্ট পার্টে, আর প্যারাগ্রাফ আর সেকেন্ড পার্টে অনেক মনে হয় রিটেন পার্ট অনেক আছে, লেখা, অনেক অনেক লেখা, অনেক অনেক লেখা, রিটেন পার্ট আছে। আমাদের সময় সম্ভবত এত ছিল না, আমি যত এত আমাদের ছিল না। মনে পড়ে, ইভেন এখন আমার ভাই সময় একদম মনে হয় এত বাচ্চা ছিল ক্লাস না। ক্লাস 8 থেকেই রাইটিংস এর উপর, একদম বেসিক রাইটিংস এর গুরুত্ব দেয়, নতুন নতুন গ্রামারের টপিক। ভাই আমাদের ইউনিভার্সিটিতে মজার ব্যাপার বলে, আমি ক্লাসে এটা শেয়ার করি, আজকে অনলাইনে শেয়ার করতেছি, আমাদের সবচেয়ে কঠিন সাব মানে টপিক কোনটা ইংরেজিতে, বলা মানে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার বুঝে না। মানে এটা যে প্রথম দিনই মানে অ্যাডমিশনে একদম মানে শেষ হয়ে যায়, আল্লাহ আমি তো এগুলো পারতেছি না, টফেল টফেল থেকে মারে, সব বাক্যই বুঝে না। আমার ভাগ্নে ক্লাস 8-এ পড়ে, আপনি দেখছেন ওকে আমার বাসায়, ও ডাইজেস্টের প্রুফ পড়ছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচারস এর ক্লাস 8-এ থাকা অবস্থায় ভাই। তার মানে কারো যদি বেসিকটা ক্লিয়ার থাকে, সে আসলে কোন মাত্রায় পড়াশোনাকে এনকাউন্টার করতে পারে, যে ক্লাস 8-এ থাকা অবস্থায় অ্যাডমিশন একটা টপিকের আমাদের ডাইজেস্টের প্রুফ পড়ছে আমার সাথে বসে বসে, যে এটাতে ভুল আছে মামা, এটাতে ভুল আছে মামা। ঠিক আছে। তো বাচ্চারা যদি আসলে ক্লাসে পড়ে, একাডেমিকে পড়ে, আপনি যেটা বললেন যে খুব ভালো করে একাডেমিকে মনোযোগ দেয়, কিচ্ছু লাগে না ভাই, বাংলায় না, কিচ্ছু ইংরেজিতে কিচ্ছু না, লাগে না। জিকেও না, জিকেতেও না। আমরা তো এখন মৌলিক জিকে পড়াই বাচ্চাদের, মানে টেক্সট বেসড জিকে যেটা আমরা বলি এখন, যেগুলো পড়লে আসলে এই অর্থনীতি, ভূগোল, পরিমিতি এগুলো থেকেই প্রশ্ন আসে সাধারণত। সো আমাদের বাচ্চারা পড়তে চায় না ভাই, মূল কথা আপনি যেটা বললেন যে এটাই মূল কথা। একদমই 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 পড়তেছে, আর ধৈর্য কম ভাই। মানে হয় না যে ভাই, খুবই স্বাভাবিক ব্যাপার যে আমি একটা জিনিস হঠাৎ করে পড়তে যাচ্ছি, আমি এটা পারবো না, বাট ওর সাইকোলজি থাকে আমি পড়ছে আমি সাথে সাথে পেরে যাবো। বাট এইভাবে তো হয় না। তুমি যখন ছোটবেলায় সাইকেল চালানো শিখছো, আপনার মনে আছে কি ভাই, আমাদের সময় আবিদ আর রাগিবের সম্বন্ধে সাইকেল চালানোর দুই একটা দুই প্যাশন ফ্রেন্ড ছিল আর সাইকেল কি। চালায়, একজন হ্যাঁ সাইকেলে হ্যাঁ হ্যাঁ, দুই প্র্যাকটিসের বই ইংলিশ কিনছে, পাট্টুলির। হ্যাঁ হ্যাঁ আরেকজন হ্যাঁ। নেমে যে পড়ে ব্যথা পাইছে। ঠিক আছে। একজন বই দেখে দেখে পড়তেছে, আর একজন প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে, আমি বলবো। আর ধৈর্য ধরো, দেখো আমরা ছোটবেলায় যখন সাইকেল, আমারও তো মনে আছে আমি যখন সাইকেল চালাইছি, ওই একবার একটা দেয়ালের সাথে লেগে পা একদমই মানে কেটে হাড় বের হয়ে গেছিল। তারপরে তো সাইকেল চালানো ছাড়ি না। আমার বড় ভাই সাইকেল চালাতে ড্রেনে পড়ে গেছে,
তাও সাইকেল চালানো আমরা ছাড়ি নাই, আমরা সাইকেল চালানো শিখছি। তাহলে ওই জায়গায় তোমার ধৈর্য ছিল, সবর ছিল, তুমি লেগেছিলা, সেই তুমি অ্যাডমিশনের এই জায়গাতে এসে কোনো কিছু পড়তে গিয়ে তো অধৈর্য হয়ে যাচ্ছ কেন? আরে ভাই একটু সবর করো না, প্রথমবার পারবা না, জাস্ট দ্বিতীয়বার একটু চেষ্টা করো, তারপরে তো পারবা। কিন্তু ওই যে দ্বিতীয়বার চেষ্টা করার মানসিকতা আসলে তোমাদের ভিতরে গ্রো আপ হয় না। তোমরা অল্প দেয় পারতেছে না, আমার একটা ভয় কাজ করে, এটা আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না, এই ইংলিশ আমার পক্ষে সম্ভব না, এটা বাদ, এটা আমি পড়বোই না। বাট তোমার তো ভর্তি পরীক্ষায় ইংরেজি আসবে, সাধারণ জ্ঞান আসবে, বাংলা আসবে, তুমি কেন ওইটাকে অ্যাভয়েড করতেছো? যেটা তোমার পারবা না তুমি সেটা আরো মানে ভালো করে কামড়ে ধরবা, আঁকড়ায় যে ধরতে এটা হবে। আমার পারতেই হবে। এটা পারবো না মানে কি? কারণ আমি মানে না পারার তো কিছু নাই, তুমি অনেক কিছুই করতে পারো, তোমার পক্ষে অনেক কিছুই করা সম্ভব। কিন্তু ওই যে শুরুটা, অনেকেই বলে রিটেনের ক্ষেত্রে যেহেতু সেকেন্ড টাইম রিটেন আছে সম্ভবত ওদের খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা এবং জগন্নাথ দুইটাতেই থাকে। হ্যাঁ খুলনা না, জগন্নাথ সেকেন্ড টাইম নাই। ও শুনছি খুলনাতে second. বললো যে খুলনাতেও রিটেন পরীক্ষা আছে। তো অনেকে বলে যে ভাই রিটেনের ক্ষেত্রে কি লিখবো ভাই, লেখা আসে না। লেখা তো লেখা আসবে কিভাবে? তুমি তো শুরু করতে হবে, হুম। শুরু না করলে তো লেখা আসবে না। তো যে কোনো কিছু শুরু করো রে ভাই, আগে শুরু করো, সবর করো, ধারাবাহিক থাকো, দেখবা টুডে অর টু। এই যে তোমরা যেমন তোমরা যাদেরকে মেধাবী মনে করো, বা মনে করো যে এই বাপরে বাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে না জানে অনেক মেধাবী, বাট নিজের বিশ্ববিদ্যালয়, তো বিশ্ববিদ্যালয়ে একদিন ঘুরে ঘুরে দেখবা, তোমার কাছে মনে হবে যে এরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এসব পোলাপান বিশ্ববিদ্যালয়ে পড়ে, মানে তোমার কাছে একটা ইয়ে হবে আর কি। নিজের কনফিডেন্সটা বাড়ানোর জন্য যে আমিও ওদের চেয়ে ভালো কিছু এর ভিতরে। তো শুরু করাটা বেসিক্যালি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা শুরু করো, যাদেরকে তোমরা মেধাবী মনে করো, এরা বেসিক্যালি ওই শুরু করতে পারছে এবং ধারাবাহিক থাকতে পারছে, সবর করতে পারছে, ওই অংশটাই সফল হয়েছে। তো যারা চেষ্টাই করে নাই তারা তো আসলে কখনোই ইয়ে করতে পারবে না আর কি। So, যে প্রশ্নটা করেছো কনফিডেন্সে এক্সাম চলে যায়, এক্সাম আসার আগে, তো তোমাকে ওই পর্যন্ত তোমার কনফিডেন্সটাকে আসলে ধরে রাখতে হবে, ছোট ছোট ভাবে, ছোট ছোট ভাবে, ছোট ছোট পরীক্ষা দিয়ে 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 confidence- আর জানার একটা আনন্দ আছে। আমার এখনো ভাই, এখনো মানে এই যে আমরা তো ভাই মানে আমরা আমরা যারা ডিরেক্টর বডিতে আছি, দেখো আমরা কিন্তু এই এটা করার পরে আমাদের তো কাজ না যে ভিডিও এডিট করা, কিন্তু আমরা না ভিডিও এডিট শিখছি, এবং খুব ভালো লাগে যে একটা স্কিল শিখছি। হ্যাঁ, স্লাইড কিভাবে আরো ইন্টারেক্টিভ করতে হয় সেটা শিখছি, আমরা ডিজাইন করা শিখছি। তো বিশ্বাস হয় তোমার বাকি ভাই ডিজাইন করতে পারে, তোমার বাকি ভাই ভিডিও এডিট করতে পারে, বিকজ অফ শেখা শিখছে ভাই। মানে শেখা শিখতে না, হয়েছে। থেকে শেখাটা এখানে গুরুত্বপূর্ণ না, বাট শেখার যে আনন্দ, না আপনি ওটাই বললাম আনন্দ যে আমাকে, পাইছেন তো আমি যখন থেকে গেছি যে আমাকে তো এই কাজ করতে হবে এবং আমি ওটা এনজয় করতেছি ভাই এখন, যে হ্যাঁ আসলেই তো আমি তো হ্যাঁ। পারি, আমার কেন আরেকজন আশায় বসে এবং থাকতে হবে দেখেন ভাই। ভাই, এখন তো রাজন রাজন হলো আমাদের ভিডিও টিডিও এডিট করে বা ডিজাইন করে, আমার না মাঝে মাঝে মনে হয় যে একটু করি তো দেখি, ঠিক আছে, একটু দেখি তো কেমন লাগে। মানে খারাপ লাগে না করতে পারলে, মানে একটা, তার মানে একটা নতুন 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 কোনো কিছু জানার যে আনন্দ, ওইটা ফিল করবা সবসময়, যে না নতুন একটা কিছু আজকে শিখতে পারলাম, আজকে একটা নতুন একটা এবং নোটস করবা। কারণ আমরা সবসময় বলি শিখবো ও শেখাবো, আমাদের এই যে মোটো স্কুল অফ এক্সেলেন্স, শিখবো ও শেখাবো। তুমি আমাদের এখান থেকে শিখা তুমি ভাই বাংলাদেশের সবাইরে অনলাইনে পড়াও, আমাদের কোনো আপত্তি নাই। এই নোট একদম হুবহু তুমি কপি টপি করে যা পারো ভাই নোট করে রাখো, তুমি সারা বাংলাদেশের সবাইরে পড়াও, তুমি ইনকাম করো, তুমি আল্লাহ তোমার রিজিক বাড়াক, আমাদের কোনো আপত্তি নাই, তুমি করো। কিন্তু তুমি নোটস করো, তুমি জানার জন্য এখানে আসছো, জানার জন্য শেখো আর কি। মানে চান্স পাওয়ার জন্য ভাই শিখে কোনো লাভ নাই। কারণ তুমি যদি জানার জন্য শেখো, চান্স পাও তো বাই প্রোডাক্ট, এটা তুমি এমনি চান্স পেয়ে যাবে, এটা খুব বেশি মানে এর জন্য তোমার কিছু করা লাগবে না আর কি। কিন্তু জানার জন্য শেখার চেষ্টা করো, এবং একদম শেষ পর্যন্ত ধারাবাহিক থাকার চেষ্টা করো, যেন আমি নতুন নতুন কিছু শিখতে পারতেছি, শিখার যে আনন্দ, কোনো কিছু পারার যে আনন্দ, এবং নিজেকে নিজে রিওয়ার্ড দিবা। হ্যাঁ, যে কোনো পরীক্ষায় ভালো করলে নিজেকে নিজে রিওয়ার্ড দিবা, যেটা আজকে আলহামদুলিল্লাহ আমি ভালো করছি, নিজেকে একটা রিওয়ার্ড দেওয়া, বা খারাপ করলে নিজেকে একটা পানিশমেন্ট দেওয়া। যেহেতু এখানে নিজে, যেমন আমাদের একটা ইয়ে আছে, স্টাডি প্ল্যানার আছে, ওইটা যদি কেউ রাখে, এটা এত চমৎকার ভাবে করা, ওইটাও যদি কেউ প্রতিদিন রাখে, তাহলেও মানে তোমার মানে ইমপ্রুভমেন্ট তুমি নিজেই আস্তে আস্তে বুঝতে পারবা। হ্যাঁ, তোমরা যে ধারাবাহিক থাকতে পারো না, বা বোঝো না যে তোমার গতকালকে 24 ঘন্টা আসলে কিভাবে গেল, ওই হিসাবটা অনেক সময় তোমার কাছে থাকে না। কিন্তু আমাদের স্টাডি প্ল্যানার যেটা আছে, এখানে চমৎকার ভাবে তুমি তোমার হিসাবটা রাখতে পারবা, যে হ্যাঁ এভাবে এভাবে আমার এবং তুমি কেন চান্স পাও নাই, যে তোমরা যে অনেকেই বলো যে ভাগ্যের কারণে চান্স পাই নাই, দেখো এই কথাটা কখনোই বইলো না। হ্যাঁ, এবং এই কথাটা বলা মানেই তুমি সেকেন্ড টাইম যদি হয়ে থাকো, তুমি আর আসলে আর কোথাও চান্স পাবা না। কারণ এই 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 জায়গাটাতে কি জানো, ভাগ্য কোথায়, তুমি অনেক চেষ্টা করছো, অ্যাডমিশন হলে যাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছো, এইটা তোমার আসলে ভাগ্যে নাই। বা তুমি পরীক্ষার হলে গেছো, মানে খুবই অ্যাক্সিডেন্টালি তুমি ওই মানে উত্তর ভুল করে ফেলছো, হুম হুম। কিন্তু তুমি ফেল করছো
অ্যাডমিশনে, এইটাও তুমি যদি বলো যে ভাগ্যে ছিল না, এটা আসলে মানে আমি কখনোই আমি মানতে এটা রাজি না আর কি। যে কারণ তুমি তো ফেল করছো রে ভাই, তুমি তো পাশ করলে ঠিক আছে, বুঝলাম যে ঠিক আছে ভাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসনই আছে 1200, ভাই এই বছর 1500 স্টুডেন্ট 100-র ভিতরে 100 পাইছে ভাই। তো আমি ভাই ভাগ্যের কারণে চান্সটা পাই নাই, কারণ ওই মানে মানে নামের মানে যার আগে নাম এ দিয়ে শুরু তারে নেছে, যারে বিয়ে দিয়ে, ভাই আমার নাম জেড দিয়ে শুরু, জিসান, যার ফলে আমার পর্যন্ত আসে সবার নাই। সবার শেষে একজন বাদ গেছে, সবার আমি তার শেষে আর মধ্যে কি, একজন। জেড আর কি তার নামে। তো ফলশ্রুতিতে ভাই আমার পর্যন্ত আসে না, আমি চান্স পাই না, আমার ভাগ্যের নির্মম পরিহাস। তখন তুমি ভাগ্যকে দোষারোপ করো, অসুবিধা নেই, কিন্তু তুমি ফেল করতেছো, সেখানে তুমি ভাগ্যের দোষারোপ করলে তোমার যে জানার আনন্দ, শেখার যে পরিধি, এটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, তুমি জানার জন্য পড়ো রে ভাই। ভাগ্য, কিছু ভাগ্য আছে যা নিজে পরিবর্তন করা যায়। হ্যাঁ, তোমার জন্ম মৃত্যু এগুলা ভাগ্যে নির্ধারণ করা, যার ফলে আত্মহত্যাকে মহাপাপ বলা হয়েছে, কারণ তোমার মৃত্যু তো নির্ধারিত আছে, তুমি কেন নিজেই নিজের মৃত্যু মানে নিশ্চিত করবা? এটা তো আল্লাহ নির্ধারণ করে রাখছে। কিন্তু কিছু বিষয় আছে যেটা পরিবর্তনযোগ্য, ভাগ্য নিয়ে আরো পড়াশোনা করবা, দেখবা যে ভাগ্যের কিছু বিষয় আছে যেটা পরিবর্তন। এখন তুমি যদি পরিশ্রমই না করো, আর এরপরে যদি বলো আমার ভাগ্যে ছিল না, তাহলে তো হয় না। আবার অনেকেই বলে যে হ্যাঁ ভাই প্রচুর পরিশ্রম করছে তারপরে চান্স পাই নাই। এইটা হলো যে তারা যেটা পরিশ্রম করছে তারা আসলে ভুল ওয়েতে পরিশ্রম করছে। এখানে ভুল ওয়ে বলতে মানে ও অনেক পড়ছে, অনেক কিছু পড়ছে, অনেক ভাইয়ের ক্লাস করছে, অনেক পরীক্ষা দিছে, কিন্তু ও কোশ্চেন অ্যানালাইজ করে নাই। ও জানেই না যে আমার মাত্র পাঁচ, মানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সব মিলায় আমার 25 থেকে 30টা টপিক পড়লেই আমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হইতে পারি। তো ও দুনিয়া পড়তে সব গেছে করতে 50টা গেছে, টপিক। ও মোটা মোটা বই কিনছে, যেই বই হ্যাঁ, যত মোটা মোটা। মোটা ওর কাছে তত ভালো। আবার কিছু স্টুডেন্ট আছে বাকি ভাই, ওই যে আপনি গত ক্লাসে তো ছিলেন না, আপনার কার ক্লাসে একটা ছেলে প্রশ্ন করছে যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ফার্স্ট টাইম ব্যাচে বাংলা ক্লাসে সম্ভবত, যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো এই বছর ইয়ে প্রশ্ন আসছে কি, আহ, ওই যে কি লেখক পরিচিতি থেকে প্রশ্ন আসছে ভাই, যেটা বিগত 5 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে নাই। আসে নাই, হ্যাঁ। তাহলে কি ভাই লেখক পরিচিতি এবার সবগুলো খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে? তো দেখো, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় 20 থেকে 10% কোশ্চেন কঠিন হবেই, এটা হুম। স্বাভাবিক ব্যাপার, কারণ যে ফার্স্ট হয় সেও কি 100-র ভিতরে 100 পায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি ওই দিন হাসিবকে জিজ্ঞাসা করলাম, হাসিব তো ফার্স্ট হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ও 56 পাইছে ভাই 80-র ভিতরে। 80-র ভিতরে 56 পেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়ে গেছে সে। আমি খুবই অবাক হয়েছি যে কেমনে কি, বলছে ভাই জাহাঙ্গীরনগরে প্যাসেজ আসে, প্যাসেজটা তো দেখছেন ভাই, অনেক হুম 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 বড় হুম। একটা প্যাসেজ দেয়, প্রশ্নগুলো বলতেছে ভাই প্যাসেজ পড়তে পড়তে অ্যান্সারই করে না ছেলেপেলে। তা আমি বলতেছি, বলছে ভাই আমি পরে বুঝতে পারছি যে এই 5 নাম্বার প্রশ্ন আমার ছেড়ে দেওয়া দরকার ছিল, কোথায় 5 নাম্বার আমি দাগাবো না, সমস্যা কি, কিন্তু ভাই ওইটা পড়তে গিয়ে আমার সময় চলে গেছে অনেক। আর জাহাঙ্গীরনগর প্রথমে খাতা পূরণ করতে হয়, এই সেই সময়টা, এরপরে আবার ওরা বহুত সেখান কাহিনী থেকে করে জাহাঙ্গীরনগর, বহুত কাহিনী করে টেবিলে ভাই। খাতা নিয়ে নেয়, যার ফলে কিন্তু ভাই প্রশ্ন খুবই সহজ প্রশ্ন আছে, ট্র্যাডিশনাল প্রশ্ন আছে, কিন্তু এই ইংলিশে প্যাসেজের কারণে অনেকেই ঘাবড়ে যায়, বা ওটা ওটা উত্তর করাই লাগবে। তো আমার কথা হলো যে যে ফার্স্ট হবে সেও কিন্তু 100-তে 100 নম্বর পায় না, 100% নম্বর কিন্তু কেউই পায় না। মানে আমি জানি না, সম্ভবত কোনো একটা ছেলে সায়েন্সের ইউনিটে 119 এরকম পাইছিল সম্ভবত, এই 3-4 বছর আগে একটা ছেলে, আমি যতদূর জানি। আহ, যেহেতু সায়েন্সের ইকুয়েশন গুলো হইলেই নাম্বার দিয়ে দেয়, মানে একদমই ফুল নাম্বার, এখানে কোনো কাটাকাটি সিস্টেম নাই। আইদার একদমই 100-তে 100 আসলে আসলে ডিফিকাল্ট, পায় না কেউ। তাহলে যে ফার্স্ট হচ্ছে সেও তো তোমার 10টা বা 20টা প্রশ্ন ভুল করতেছে, বা 10টা প্রশ্ন ভুল করতে, 10টা প্রশ্ন তার অজানা, সে দাগাচ্ছে না, সে 80 পাচ্ছে। তাহলে তোমাদের সমস্যা হলো ওই যে প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করে তুমি যে 10টা প্রশ্ন বা 20টা প্রশ্ন কঠিন পাচ্ছ, তুমি ওইটা নিয়ে পড়ে আসো, তোমার যাবতীয় ফোকাস ওর উপরে, এই রে বাপ রে বাপ। আর টিচাররাও তো অনলাইনে যখন পড়ায় খালি গ্রামার গ্রামার গ্রামার, আর গ্রামারে যা আছে নিয়ম কানুন এই সেই, ক্লাস করলে মনে হয় যা জানি তাও ভুলে গেছি, এরকম একটা অবস্থা। হ্যাঁ, কিন্তু তার থেকে তুমি তুমি অনেক ভালো জানো, যদি তুমি প্র্যাকটিসের মাধ্যম দিয়ে দিয়ে পড়ো, দেখবা যে তুমি যিনি পড়াচ্ছে তার থেকে তুমি অনেক ভালো জানো। তো এই যে প্রবলেম যেটা, ওই যে 20টা প্রশ্ন, যে 20% প্রশ্ন কঠিন আসছে, ওইটা নিয়ে তোমার মাথা ব্যথা, দাদা এইটা আমাকে পারাই লাগবে, মানে ফুল অ্যাডমিশন পিরিয়ডটা তুমি ওই 20%-এর পেছনে ছুটে সময় নষ্ট করে ভর্তি পরীক্ষা দিয়ে তুমি ফেল করছো, কারণ তুমি তো ছুটছোই 20%-এর পেছনে, তুমি তো পড়ছোই 20% প্রশ্ন, বাকি 80% তুমি পড়ো নাই। ফলে রেজাল্টের সময় দেখা যাবে তুমি 100-এর ভিতরে পাইছো 20, হুম। আর যে 80% পড়ছে সে ঠিকই চান্স পেয়ে গেছে। তো আমার কথা বোঝা গেছে, 80% প্রশ্ন সহজ থাকে যেটা তোমার জানাশোনার ভেতর থেকে আসে, কিন্তু তুমি ওইখানে ফোকাস না হয়ে তুমি কোথায় হয়েছে ওই যে 20% প্রশ্ন কঠিন, এটা আমাদের পাড়ায় লাগবে, তোমার তো ফার্স্ট হওয়া লাগবে বিশ্ববিদ্যালয়ে, তো তোমার তো এটা পাড়ায় লাগবে। তো ওইটার পিছনে ছুটো না ভাই, হ্যাঁ, একটু কৌশলী হও, তাইলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা
মানে খুবই ইজি ব্যাপার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। বললাম তো, রিভিশন প্র্যাকটিস, রিভিশন প্র্যাকটিস, কোথাও কোচিং না করে বাসায় বসে রিভিশন এবং প্র্যাকটিস দাও। এরপরে দেখো কোনো বিশ্ববিদ্যালয়ে যদি চান্স না হয় আমার সাথে যোগাযোগ করো, স্কুল অফ এক্সিলেন্সের পেজে বলবো মহম্মদ ভাই যোগাযোগ করতে বলছে। যদি কারো কোনো চান্স দেয়, এবার ভাগ্যের দোষ দিও যে ভাই আপনার কথা মতন খালি রিভিশন প্রশ্ন ব্যাগ অ্যানালাইজ করে ওই 80% কোশ্চেন রিভিশন আর প্র্যাকটিস করছে, আমার চান্স হয় নাই, এখন আপনি জবাব দেন। আমি ডেফিনেটলি তার জবাব দিতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। এক্স্যাক্টলি। সো অনেকক্ষণ আমরা মানে কোন কোন স্ট্র্যাটেজিতে তোমরা আগাবে সেই ব্যাপারে কথা শুনলাম। আমাদের সাথে জুমে এখন যারা আছে মানে আমাদের স্টুডেন্ট, তাদের ব্যাপারে আমি একটু, এর মাঝখানে তোমাদের হাসান ভাই আসছিল, কে কোন স্টুডিওতে সেটা জিজ্ঞেস করছে। আমি বললাম যে কাটাবনে আছেন আপনি। তো আশা করছি আমরা হাসান কেন না, আমরা একদিন তো বললাম হাসনাদের, হাসনাদ বাসার পাশের স্টুডিও, আমরা তো হাসনাদের সুবিধার্থে তার বাসার পাশে বাসার পাশে নিয়ে আমাদের আসছি, আশা অফিস করছি আমরা হাসনাতকে মাঝে নিয়ে মাঝে আসছে আর পাবো। কি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মানে এটা তো বেসিক্যালি হাসনাতেরই অফিস, মানে হাসনাতেরই স্টুডিও। আমাদের, এক্স্যাক্টলি, আপনাদের তো সবাই যার যার বাসায় স্টুডিও আছে। এটা হাসনাতের স্টুডিও আর কি। পেছনে অ্যাকুস্টিক ফোম দেখে মনে করছে যে এটা আফতাবনগরের স্টুডিও। ও ভাবছে হয়তো এটা সাবধান করবে। আচ্ছা, সো আমাদের সাথে জুমে যারা আছো আমাদের স্টুডেন্ট, তোমাদেরকে নিয়ে যেহেতু আমরা জুমে বসছি, আমরা তোমাদের প্রশ্ন নিব, বাট তার আগে আমি একটু বলে নিই যাতে তোমাদের খুব বেশি প্রশ্ন আর না থাকে। মধু ভাই যা যা বললেন তার সাথে আমি একটু মানে পুরাটাকে একটু সামারাইজ করছি যে তোমরা কিভাবে পড়বে এখন থেকে। স্কুল অফ এক্সিলেন্সে তোমাদেরকে জুমে আমরা ক্লাস নেবো, সেটা তোমরা জানো। পাশাপাশি তোমাদের টেলিগ্রাম সেকশন আছে, খুব ভালো করে ইউটিউব ঘেটে হোক যে কোনো ভাবে হোক আমরা তোমাদের গ্রুপে দিয়ে দিছি যে কিভাবে টেলিগ্রাম চালাইতে হয়। খুব ভালো করে দেখবা যে টেলিগ্রামটা কিভাবে চালাইতে হয়। তুমি যদি ঠিকঠাক টেলিগ্রামটাও চালাইতে পারো, তোমার আর কিছু পড়তে হবে না। কি পড়তে হবে কখন পড়তে হবে আমরাই বলে দিবো তোমাকে। প্রত্যেকটা সেকশন আলাদা করে ক্লাসের লিংক পাবা তোমরা। যদি কোনো মুখস্থ পার্ট থাকে মেমোরাইজিং এর জন্য তোমাদেরকে আলাদা টাস্ক দেওয়া হবে, রিটেনের জন্য আলাদা টাস্ক দেওয়া হবে, সেগুলো দেখবা। পাশাপাশি ডাউট সলভ আছে, যখন যেইটা ঝামেলা হবে যেই টপিকে, বাংলার জন্য আলাদা একটা ডাউট সলভ, ইংরেজির জন্য আলাদা একটা ডাউট সলভ, জিকের জন্য আলাদা একটা ডাউট সলভ, তিনটা ডাউট সলভে তোমরা যে কোনো ডাউট জমা দিতে পারবা। ডাইজেস্ট দেওয়া হচ্ছে, যারা ডাইজেস্ট পাবা নিবা, তারা ডাইজেস্ট করলেই এনাফ। গত কয়েক বছরে কি যেন একটা প্রশ্ন করলো যে ডাইজেস্ট করলে এনাফ কিনা, আমি চেক করে দেখলাম যে ভাই গত 2-3 বছরে ডাইজেস্টের বাইরে খুব একটা কিছুই আসে নাই আসলে। মানে একদম ভোকেবস পর্যন্ত কমন পড়ে যাচ্ছে, কারণ প্র্যাকটিস এত বেশি দিছি আমরা। কোনো না কোনো ভাবে তুমি অপশনটাতে ধরেই ফেলবা যে এটা মানে এটা আমার ডাইজেস্টে আছে, বা এই তিনটা আছে একটা নাই, তার মানে উত্তর হইলে এইটা একটা হওয়ার সম্ভাবনা আছে। তো ইলিমিনেশন প্রসেসটা তুমি খুব ভালো করে ধরে যাবা। তোমাদের সাথে আমরা মান্থলি মিটিং এ বসবো, মিটিং এ বসে বসে তোমাদের সাথে আজকে ওরকম একটা মিটিং যেটা আমরা অনলাইনে রাখছি সবার জন্য, বাট ইউজুয়ালি এটা আমরা খুব প্রাইভেট মিটিং করি যে তোমাদের প্রত্যেকের কথা শুনবো, কার কার ব্যক্তিগত প্রবলেম কি কি হচ্ছে, ওয়ান টু ওয়ান কানেকশনে কাউন্সিলিং এর মাধ্যমে আমরা আগাবো। এর বাইরে তোমাদের যেটা এক্সাম ভাইয়া, সেকেন্ড টাইমার যারা আছে, এক্সামের বিকল্প কিচ্ছু নাই। তোমাকে একদমই নতুন করে কিছু পড়ার দরকার নাই। বেসিকের সমস্যা থাকলে আমাদের ক্লাস করবা, মোর দেন এনাফ। তোমার আর 10টা বই পড়ার দরকার নেই, তুমি শুধু এক্সাম দিবা। ডেইলি এক্সাম থাকে, একটা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে কনসেন্ট্রেশন টেস্ট হয়, তারপরে ওই টপিকটার উপরে তোমার মানে সাবজেক্টের যেটা মূল ক্লাস টেস্ট সেটা হয়। 1 সপ্তাহ পরে উইকলি টেস্ট হয়, যেটা মূলত বলেছেন যে তুমি 3বার রিভিশন দেওয়ার চান্স পাচ্ছ 1 সপ্তাহে একটা টপিক। মানে আজকে নাউন ক্লাস হইলো, ক্লাস শেষ সাথে সাথেই তুমি একটা ক্লাস মানে কনসেন্ট্রেশন টেস্ট পাবা 10 মার্কের। আগামীকাল তোমার একটা 15 মার্কের ক্লাস হবে পরের ক্লাসটার আগে, ক্লাস টেস্ট হবে। ঠিক 1 সপ্তাহের মাথায় তোমার এই টপিকটার উপরে 1 সপ্তাহে বাংলা ইংরেজি জিকে যা পড়ছো সব মিলে আরেকটা মানে পরীক্ষা হবে, যেটা উইকলি টেস্ট। 3বার তুমি রিভিশন দেওয়ার চান্স পাচ্ছ 1 সপ্তাহে। আবার মাস শেষে প্রতি সপ্তাহে যে 4টা সপ্তাহ যাচ্ছে, 4টা সপ্তাহের 4টা টপিক নিয়ে তুমি একটা মান্থলি টেস্ট দিবা, মান্থলি এক্সামিনেশন বলি আমরা যেটাকে। এই ইভালুয়েশন পরীক্ষা দেওয়ার ফলে তোমার সবগুলো টপিককে তুমি ধরে ধরে আগাইতে পারবা। তাহলে আমাদের স্টুডেন্ট যারা, তোমাদের কাজ হচ্ছে বেশি বেশি করে ওই পরীক্ষাটা দেয়া। একটা পাপের খাতা বানাবা, এটা আমি তোমাদের সাথে আবার বলবো যে পাপের খাতা জিনিসটা কি, মধ্যে কিছুটা আইডিয়া দিছে। যে তুমি যা ভুল করতেছো একটা ক্লাস টেস্টে, ধরে নাও 13টা পারছো, 2টা পারো নাই, ওই 2টাকে ওই খাতাটায় তুলবা যে আমি এই 2টা প্রশ্ন পারি নাই। এবার তুমি তোমাকে সলভ ক্লাস দেয়া থাকবে, তোমার ওয়েব অ্যাপে সবকিছু সাজায় দেয়া থাকবে। তুমি সলভ ক্লাসটা দেখো যে আমি কেন এই 2টা প্রশ্ন ভুল হলো, আমি কেন ধরতে পারলাম না। যদি সলভ ক্লাস দেখে তোমার হয়ে যায় তাহলে তো হলো। সলভ ক্লাস না দেখে হলে তুমি আবার ক্লাসে যাবা যে আমি ওই টপিকটার ওই অংশটুকু আরেকটু ভালো করে বুঝে আসবো, বেসিকটা আমার ক্লিয়ার হয় নাই, ওইটা দেখবা, দেখে রেখে দিবা। পরে আরেকদিন পরীক্ষা দিবে 1 সপ্তাহ পরে, তুমি এই ক্লাস টেস্টে দেখবা যে ওই 2টা ভুল তোমার ভুল এখনো হয় কিনা। যদি হয় আবার একই কাজ করবা, আমার নতুন একটা ভুল হইতে পারে কিংবা না হইতে পারে। এই যে প্রসেসটার মধ্যে দিয়ে তুমি আগাবা, কখনোই তুমি ওভার কনফিডেন্ট তো হবাই না, নিজের ভেতরে কোনো হীনমন্যতাও রাখবা না, কোনো ধরনের ইনফেরিয়র কমপ্লেক্সিটিতে ভুগবা না যে হয়তো ফার্স্ট টাইমের বাচ্চারা আমার চেয়ে আগে যাচ্ছে। কেমনে আগাবে রে বাপ, তোমার তো অলরেডি পড়াশোনা শেষ, তুমি 1 বছর ধরে পুরোটাই পড়ে আসছো, ফার্স্ট টাইমার তো মাত্র পড়বে এরপরে পরীক্ষা দিবে। তোমার কাজ হচ্ছে শুধু নিয়মিত পরীক্ষাটা দেয়, এইটা ধরে রাখবা, সবর রাখবা ভাইয়া, যেটা 2 নাম্বার খুব ইম্পর্টেন্ট কথা বলছেন। এবং দিন শেষে সবকিছুর উপরে তাকওয়া রাখবা। এমন অনেক বাচ্চা আছে, ভালো বাচ্চা খুব ভালো করে পড়াশোনা করছে, কিন্তু 2 বছর আমাদের কাছে পড়েও আমাদের
এক্সাম লিস্টে টপার ছিল কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই। ফার্স্ট টাইমেও টপার ছিল, সেকেন্ড টাইমেও টপার ছিল, চান্স পায় নাই। এরকম 2-4 জন স্টুডেন্ট আমরা পাইছি গত 2-4 বছরে, আরো অনেকেই আছে। কিন্তু দিন শেষে আমরা তাদেরকে দেখছি তাকওয়া রাখতে, যে ভাই হয় নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু রাখছেন, আমি 2 বছর এটার পিছনে ছুটছি, আমি আমার নিজের একটা পরিশ্রমের ফল পাইতে চাইছি, তারপর আল্লাহ আমাকে দেন নাই, তার মানে নিশ্চয়ই আল্লাহ আমাকে অনেক ভালো কিছু রাখবেন। সেটা তুমি ন্যাশনালে যাও, প্রাইভেটে যাও, দেশের বাইরে চলে যাও, কোনো সমস্যা নেই। বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি আসলে জাতের ইউনিভার্সিটি না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছি, তো আমি বলতেছি যেগুলো আসলে কোনো জাতের ইউনিভার্সিটি না, কিন্তু গ্রাজুয়েট হওয়া দরকার, একটা চাকরি পাওয়া দরকার, এই জন্য পড়বা। রিসেন্টলি আমি তোমাদেরকে যেটা গল্পটা বলে আমি শেষ করি, আমার এক বড় ভাই লন্ডনে গেছে পিএইচডির জন্য। উনি পড়ছেন টঙ্গী সরকারি কলেজে। ভাই, তার কলেজ হচ্ছে জি ভাই টঙ্গী, শুনছি। তার কলেজ হচ্ছে টঙ্গী সরকারি কলেজ, হুম আর হুম হুম ইউনিভার্সিটি হচ্ছে আমাদের সময় ন্যাশনালের আন্ডারে তিতুমিরে। তার মানে একটা সরকারি কলেজ, তাও টঙ্গীর আন্ডারে, ন্যাশনাল আন্ডারে একটা সরকারি কলেজ থেকে পড়ে তিতুমিরের মতো একটা কলেজে পড়ে, তখন যেহেতু ন্যাশনাল ছিল, এখন 7 কলেজ নিয়ে কত লাফালাফি করে আমরা জানি না, সেই জায়গা থেকে পড়ে ভাইয়া এখন পিএইচডি করতে লন্ডন যাচ্ছেন ভাই। এইগুলো আসলে ইন্সপিরেশনাল, সিরিয়াসলি ভাই, যে ন্যাশনাল থেকে পড়েও যে মানুষজন এত ভালো কাজ করতে পারে, এটা একটা বড় উদাহরণ। গতকাল আমি আমাদের যে ইংরেজির মেন্টর সাগর, ওর কাছে ওর টিউশন ও যেটা করায় সেটার গার্ডিয়ানের গল্প শুনছিলাম। উনি হচ্ছে কোন একটা মন্ত্রণালয়ের উপসচিব এখন, অ্যাডমিন ক্যাডার থেকে। এই ভদ্রটা একটা ডিগ্রি কলেজ থেকে পাশ করছে ভাই, কোনো মানে হুম। ইউনিভার্সিটিতে পড়ে নাই, জাস্ট একটা নর্মাল ডিগ্রি কলেজ থেকে পাশ করে আজকে সে বিসিএস ক্যাডারে উপসচিব হয়েছে। সো ক্যারিয়ারে কোন দিকে যাবা, সেকেন্ড টাইমার যারা আছে ওগুলো নিয়ে টেনশন করবে না, আল্লাহ তোমাকে রিজিকের জায়গা দিয়ে নিয়ে যাবে। তোমার কাজ, যেহেতু ডিসিশন নিয়ে ফেলছো আমি একবার পরীক্ষা দিব সেকেন্ড টাইমার, তোমার কাজ এখন শুধু পড়াশোনা করা। আর যদি মনে করো দিবা না, তাহলে চুপচাপ ফার্স্ট টাইমার হয়েছে যা হয়েছে, ন্যাশনালে ভর্তি হও, গুচ্ছে যে কোনোটায় চলে যাও, প্রাইভেটে যাও, দেশের বাইরে চলে যাও, সবচেয়ে ভালো থাইকো না এই দেশে। 24-এর পরে আমি কথাটা বলবো কোনোদিন আমি ভাবি নাই, বাট আমি এখন বলি সবসময় যে চলে যাও, দেশের বাইরে চলে যাও, অনেক ভালো কিছু করতে পারবা পরে দেশের জন্য হইলো। সো যারা সেকেন্ড টাইমের প্রস্তুতি নিবা, মনস্থির করে ফেলছো ভাই, পড়তে বসো। এটা লম্বা জার্নি হবে, পুরোটা সময় শুধু ধৈর্য রাখবা, সবরের মধ্যে দিয়ে যাবা, আর প্র্যাকটিস, এক্সাম, প্র্যাকটিস, এক্সাম, প্র্যাকটিস, এক্সাম। সো মহল ভাই, আমার মনে হয় যে তবে এটুকুই। এখানে 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 একটা বিষয় বলে রাখি ভাই, ওই যে অনেকে অনেক প্রশ্ন করছে বিশেষ করে ডাইজেস্ট টাইজেস্ট নিয়ে বা আরো কি কি পড়া লাগবে কিনা। জি জি জি। তো মানে স্কুল অফ এক্সেলেন্স আমরা কিভাবে পড়াই সেটা হচ্ছে যে মানে পড়াটাকে তোমার জন্য সহজ করে দেওয়া। হ্যাঁ, মানে তোমার তো এখন আমি ধরলাম তুমি ইংলিশের প্রস্তুতির জন্য তুমি ইংরেজ টেক্সট বুক পড়তেছো, তুমি গ্রামারের জন্য বেশ কয়েকটা মোটা মোটা বই গ্রামারের জন্য তুমি পড়তেছো, এরপর আবার একজন বললো যে ভাই তুমি ক্লিফস টফেল পড়ো, সেই বইটাও তুমি কিনে নিয়ে এসে পড়তেছো। এরপরে একজন বললো কমন মিস্টেক ইন ইংলিশ, এই বইটা পড়ো, সেটাও তুমি নিয়ে এসে পড়াশোনা শুরু করলা। একজন আবার বললো যে এই যা হলো কি রাজশাহী আহ, কি এর নাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পিন পয়েন্ট ইরোর আসে, অ্যানালজি আসে, তুই জানিস? এই তাই নাকি? এই তাই তো আরেকটা এটা আরেকটা বই কিনে নিয়ে আয়। সেটা তুমি পড়লা। এরপরে ঠাস করে এই তাই তো আমার তো বিউপিতে ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে, সেখানে তো ইংরেজিতে আসবে সাধারণ জ্ঞান। এবার গেলা আবার ইংরেজির মানে সাধারণ জ্ঞানের জন্য আবার আরেকটা বই কিনে নিয়ে আসার জন্য। এরপরে আরেকজন এসে বলবে যে রে তুই তো কিছুই পড়িস নাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো ম্যাথে 20 নম্বর আছে। হ্যাঁ, তুই তো ম্যাথ তো জীবনেও উত্তর করতে পারবি না, বি ইউনিটে তোর পক্ষে সম্ভব না। ইভেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2-3টা ম্যাথ আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও কিছু মানে ম্যাথ এবং আইকিউ থেকে প্রশ্ন আসে, এগুলো পড়ছিস তুই? না, তাই তো আমি তো এগুলো পড়ি নাই। ও তখন দৌড় মেরে আবার বাজারে যাবে, আবার কিছু বইটি কিনে নিয়ে আসবে, এবং তার টেবিলে খুব সুন্দর করে সকল বইয়ের সমারোহ সুন্দর ধাপে ধাপে সাজানো থাকবে, কিন্তু আসল যে কাজ সেটা সে করবে না। তো স্কুল অফ এক্সেলেন্স যেটা করে মানে এই যে যতগুলো বিষয় দরকার, যে যে বিশ্ববিদ্যালয়ের জন্য যা যা দরকার, ছোট্ট একটা বইয়ের ভেতরে সবগুলো বিষয় সন্নিবেশ ঘটানো হয়েছে। তো যা যা দরকার, যে বিশ্ববিদ্যালয়ে দরকার, রিটেন, ইংলিশ, বিউপির ইংরেজি, জিকে, ম্যাথ, আইসিটি, আইকিউ, তারপরে মানে যা যা দরকার আর কি, ইংরেজি, টফেল, অ্যানালজি, পিন পয়েন্ট ইরোর, মানে যা প্রয়োজন সব কিছুই ওই বইতে দেওয়া আছে। অ্যাডমিশনের এখানে আমি বারবারই বললাম রিভিশন এবং প্র্যাকটিস। কেউ যদি আমাদের ক্লাস নিয়মিত আমাদের স্লাইডটা দেখে, টেক্সট বুক পড়তে হবে তোমাকে এইটা, আর আমাদের ডাইজেস্ট, এই 4টা বিষয় যদি মানে, আর আমাদের পরীক্ষাগুলো ধারাবাহিক থাকা, এই 5টা বিষয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ মানে, যারা আজকে তোমরা জুমে আসছো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি সত্যিকার অর্থেই এগুলো মেনে চলো, দেখা হবে তোমাদের সাথে বিজয় ইনশাআল্লাহ। সো অনেক ধন্যবাদ সবাইকে।
মনে হয় যে আমরা আবারও আমাদের এরকম সেশন করবো ভাই, আমি তো দেখলাম স্টুডেন্টদের আরো অনেক প্রশ্ন আছে, ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ মাঝে মাঝে এরকম সেশন করবো আর কি। ইনশাল্লাহ। আমরা অনেক আমাদের ধন্যবাদ ভাই। অভিজ্ঞতাগুলো শেয়ার করবো, এবং আমাদের অভিজ্ঞতা শেয়ারের ক্ষেত্রে দেখো আমরা অনেক কথাই বলেছি, এবং সেটা একদমই মানে বাস্তবিক অভিজ্ঞতার জায়গা থেকেই তোমাদেরকে বলার চেষ্টা করেছি এখানে। মানে বিষয়টা এমন না যে এখানে একটু রং চং লাগানো বা একটু অতিরঞ্জিত কিছু বলা, ফুলাই ফাপাই কিছু বলা। হ্যাঁ, যেটা যা সেটাই বলার চেষ্টা করেছি। এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা পরবর্তী আবার যখন কোনো সেশন হবে, যারা এই লাইভটা পরে দেখবা, প্রশ্নগুলো জমা রাখবা। আমরা ভাই আমরা পরে একটা সেশন করব, সেখানে আমরা বিশ্ববিদ্যালয়গুলো ধরে ধরে, মানে ওই জি জি। বিশ্ববিদ্যালয় কি টাইপের প্রশ্ন আসে সেটা আমরা একটা কনভারসেশনের মাধ্যমে, বা স্যার আবেদনের যোগ্যতা কত, কয়টা আসন আছে, কি কি বিষয়ের পরে পরীক্ষা হয়। এবার মজার ব্যাপার কি জানেন, অনেক শিক্ষার্থী ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছে, ওই বিশ্ববিদ্যালয়ের সার্কুলারটা পর্যন্ত সে দেখে নাই, করেন আবার সে আমার অ্যাডমিশন ক্যান্ডিডেট। ম্যাক্সিমাম শিক্ষার্থী ভাই, অনেক কথাটাকে আমি একটু আরেকটু আমি ইম্প্রোভাইজ করলাম যে ম্যাক্সিমাম শিক্ষার্থী সার্কুলার দেখে না। সার্কুলার দেখেন, আমি খুবই অবাক হই যে একটা স্টুডেন্ট একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, সে সার্কুলারটা পর্যন্ত দেখার টাইম পাচ্ছে না। ওরে ব্যস্ত মানুষ, এরপর আবার চান্স পাচ্ছে না, তাহলে কিসের এত ব্যস্ততা তোমাদের, মাথায় আসে না আমার। তো ব্যস্ততা কমাও, আমাদের সাথে এই পথ চলা শুরু হোক। আশা করি আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আমাদের এই জার্নি শেষ হবে। সেকেন্ড টাইম তোমরা যারা আসো, তোমাদের এই মেধার পরিচর্যা আমাদের কাছে খুবই আমানত, আমরা চেষ্টা করব তোমাদের আমানতের যথাযথ রক্ষণাবেক্ষণ করা। এবং আমরা আহ, আমাদের যে কমিটমেন্ট তোমাদের প্রতি, সেটা মানে সেই কমিটমেন্ট পালনে আমরা অঙ্গীকারবদ্ধ। জি, অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আশা করছি নতুন কোনো লাইভেই নতুন কোনো টপিক নিয়ে আবার এক সময় দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে শুভকামনা। সেকেন্ড টাইমার যারা শুরু করছো তাদের জন্য শুভকামনা। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।